এই কাহিনী শুরু হয় একটি বিশাল ম্যানশন থেকে, যেখানে তরুণী মেয়েদের নিলাম বা অকশন চলছিল, যেখানে ছোট ছোট মেয়েদের ধনী, বৃদ্ধ এবং জঘন্য পুরুষদের কাছে বিক্রি করা হচ্ছিল, তাও আবার লাখ লাখ কোটি টাকায়। এই লোকগুলো এক একটা চলন্ত লাশের মতো, নোংরা, কামুক এবং নির্লজ্জ। কিন্তু আফসোস, এই দুনিয়ায় টাকাই সব। কালো চুলের একটি ছোট মেয়ে নিজের ভাগ্যের উপর কাঁদছিল। সে বুঝতে পারছিল না যে উপরওয়ালা তাকে কেন এমন এক নির্মম পৃথিবীতে পাঠালেন। তখনই দিয়া নামের এক সুন্দরী রূপালী চুলের মেয়ে তাকে সামলায় এবং বলে যে কাঁদতে নেই, কারণ সব সময় সুন্দর দেখানো জরুরি। এইটুকু বলে দিয়া স্টেজে যাওয়ার জন্য তৈরি হয় এবং হালকা হাসির সাথে গুনগুন করে গান গাইতে গাইতে স্টেজের দিকে এগিয়ে যায়। ওখানকার অ্যানাউন্সার তাকে আজকের স্পেশাল প্রোডাক্ট বলে পরিচয় করিয়ে দেয় এবং বিডিং বা ডাক $10 মিলিয়ন থেকে শুরু হয়। প্রতিটি লোক তার জন্য পাগল হয়ে যায়, কারণ সবারই নিজের বাড়িতে একটা রূপালী চুলের মেয়ে চাই। কিন্তু দিয়া শুধু হাসে এবং ধীরে ধীরে নিজের ম্যাজিক ব্যবহার করে হাতের হাতকড়াকে একটি চাবিতে বদলে ফেলে। এরপরই সে সাথে সাথে একটি রাইফেল সামান বা আবির্ভাব করে এবং সময় নষ্ট না করে সবার উপর গুলি চালাতে থাকে। হলের চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়, মানুষজন পালাতে থাকে এবং গার্ডরা তাকে থামানোর জন্য দৌড়ে আসে। ওদিকে ড্রেসিং রুমে বাকি মেয়েরা ঘাবড়ে যায় এবং বুঝতে পারে না বাইরে কি হচ্ছে। তখনই এক গার্ড কাছে আসে, কিন্তু টাট নামের এক মেয়ে, যে সেখানে মেড হওয়ার অভিনয় করছিল, সে একটি বোতল গার্ডের মাথায় ভেঙে দেয় এবং গার্ডটি সেখানেই পড়ে যায়। টাট যখন পেছনে ফেরে, সে আরও দুজন গার্ডকে দেখতে পায়, যারা ছুরি নিয়ে তার দিকে এগোচ্ছিল। টাট এবার সিরিয়াস হয়ে যায় এবং নিজের ম্যাজিক দিয়ে একটি স্পিয়ার বা বল্লম বের করে এবং তাদের দুজনকে নিজের স্টাইলে হারিয়ে দেয়। সে তখনই তাদের কোমর থেকে চাবিগুলো ছিনিয়ে নিয়ে অন্য মেয়েদের দিকে ছুড়ে দেয় এবং বলে, এখান থেকে পালাও এবং বেরিয়ে যাও। এই বলে সে নিজেও মেন হলের দিকে দৌড় দেয়। ওদিকে দিয়া তখনও সবার উপর গুলি চালিয়ে যাচ্ছিল। তখনই তার নজর পড়ে সেই চিফ পিম্প লেডির উপর। সেই মহিলা যে এই সব মেয়েদের তাদের গ্রাম থেকে তুলে এনে বিক্রি করেছিল। দিয়া তাকে গুলি করতে যাবে, এমন সময় একটি তলোয়ারের আঘাতে তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে নিজের রাইফেল দিয়ে সেই আঘাত ব্লক করে নেয়, কিন্তু মাটিতে পড়ে যায়। দিয়া বুঝে যায় যে এই গার্ডটিও একজন ম্যাজিক ইউজার। তখনই টার্ট সেখানে ফিরে আসে এবং নিজের স্পিয়ার দিয়ে সেই গার্ডকে সামলায়। কিন্তু যখন আরও গার্ড সেখানে চলে আসে, টার্ট একটি রিভলভার তুলে নেয় এবং সবাইকে এক এক করে উড়িয়ে দেয়। তারা দুজন নিজেদের অস্ত্র রেডি করে স্টেজে দাঁড়িয়ে থাকে, কিন্তু গার্ডদের সংখ্যা অনেক বেশি ছিল। তাই দিয়া সিদ্ধান্ত নেয় যে একটি লার্জ স্কেল ম্যাজিক অ্যাটাক করতেই হবে। সে টার্টকে বলে, তুমি এদের আটকাও, আমি স্পেল চ্যান্ট করছি। এরপর টার্ট তাদের ওপর নন স্টপ ফায়ার করতে থাকে এবং ততক্ষণ দিয়া নিজের স্পেল কমপ্লিট করে। কিছুক্ষণ পর দিয়া একটি বিস্ফোরণ ঘটায় এবং সেই পুরো ম্যানশনের দেওয়াল উড়ে যায়, ফলে পালানোর জন্য একটি বড় রাস্তা তৈরি হয়। ম্যানশনের বাইরে জঙ্গলের কিনারায় একজন মাস্টার অ্যাসাসিন, লুগ, নিজের স্নাইপার রাইফেল দিয়ে এসব দেখছিল। সে নিশ্চিত হয়ে যায় যে ম্যানশনের মালকিনই সেই অপরাধী যে গ্রাম পুড়িয়ে দিচ্ছিল এবং মেয়েদের বিক্রি করছিল। লুগ বলে, টার্গেট কনফার্মড, এবং নিজের ম্যাজিক আই অ্যাক্টিভেট করে। এটি এমন এক শক্তি যা দিয়ে সে দেওয়ালের এপাশ ওপাশ দেখতে পেত। সে দেখে নেয় যে কিভাবে মালকিন এক ঘর থেকে অন্য ঘরে পালিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু সে জানে না যে তার সময় ফুরিয়ে এসেছে। লুক ট্রিগার চাপে এবং একটি ক্লিন হেডশট নেয়। 1 সেকেন্ডের মধ্যে সেই মালকিনের কাহিনী শেষ হয়ে যায়। এই মুহূর্তটি লুককে তার পুরনো জীবনের কথা মনে করিয়ে দেয়, যখন সে পৃথিবীতে একজন টপ ক্লাস অ্যাসাসিন ছিল। তার কাজ ছিল এক ড্রাগ মাফিয়াকে খতম করা। তার টিপ এতটাই নিখুঁত ছিল যে গাড়ির পেছনে লুকিয়ে থাকা গুন্ডারাও বাঁচতে পারত না। যখন সে তার 6 নম্বর টার্গেটকে খতম করে, সে মিশন কমপ্লিট ঘোষণা করে। তার ট্রেনি বলে, স্যার, বাকিদেরও মেরে ফেলি? কিন্তু লুক বলে যে তাকে শুধু 6 জনকে মারার অর্ডার দেওয়া হয়েছিল। মিশন কমপ্লিট মানে মিশন কমপ্লিট। সেই মেয়েটি তর্ক করে, কিন্তু লুক তাকে বোঝায় যে অর্গানাইজেশন এখন শুধু টপ মেম্বার্সদের রিপ্লেস করতে চায়। অপ্রয়োজনীয় হত্যাকাণ্ড নিষেধ। এরপর তারা দুজন গাড়িতে বসে, কিন্তু তখনই সে ওখানে একটি ড্রোন দেখতে পায় এবং তার হার্টবিট খুব বেড়ে যায়। সে বলে যে তারা ধরা পড়ে গেছে এবং সে নিজের গাড়ি প্রচণ্ড গতিতে চালায়। তখনই পেছন থেকে তাড়া করা সৈনিকরা তাদের উপর গুলি চালাতে থাকে এবং তাদের গাড়ি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু লুক শেষ মুহূর্তে লাফিয়ে বেঁচে যায়। সে তার ট্রেনির আহত পায়ে ব্যান্ডেজ করে এবং বলে যে তারা সকালে বেরোবে। রাতে সেই মেয়েটি জিজ্ঞেস করে, তুমি অ্যাসাসিন কেন হলে? লুক বলে, আমি অর্গানাইজেশনের জন্যই জন্মেছিলাম, আমার ইমোশন বা আবেগ রাখার অনুমতি ছিল না। তারপর সে তার ট্রেনিকে একটি শকিং লেসন দেয়। সে তার মাথায় গান পয়েন্ট করে। মেয়েটি অবাক হয়ে যায়, কারণ সে নিজেও একজন টপ অ্যাসাসিন ছিল
কিন্তু লুক তার চেয়ে 2 কদম এগিয়েছিল। লুক তার পিস্তল চুরি করে নেয় এবং বলে, তোমার আমাকে বিশ্বাস করা উচিত হয়নি, কারণ এটাই সবচেয়ে বড় ভুল। মেয়েটি কিছু বুঝতে পারে না এবং লুক তার গান ফিরিয়ে দেয়। তখন মেয়েটি নিজের গান বের করে লুকের মাথায় তাক করে, কিন্তু লুক হেসে বলে যে এর গুলি সে আগেই বের করে নিয়েছে। এটি শুনে মেয়েটি আরও অবাক হয়ে যায় এবং নিজেকে একেবারেই অসহায় অনুভব করে। সকালে তারা দুজন নিজেদের সেফ হাউসে পৌঁছে যায়। লুক অর্গানাইজেশনকে কল করে এবং তার বসরা বলে যে মিশন সফল হয়েছে এবং তাদের জাপানে ফিরে আসতে বলে। লুক তার ট্রেনির সাথে ফেক পাসপোর্ট বানায় এবং ফিরে যাওয়ার জন্য ফ্লাইট ধরে। প্লেনে বসে সে ভাবছিল যে এখন জীবনে আমি করব কি। তখনই প্লেন কাঁপতে শুরু করে এবং হাইজ্যাকের ঘোষণা হয়। লুক তখনই ককপিটের দিকে দৌড়ায়। সে এয়ার হোস্টেসকে সরিয়ে ভিতরে ঢোকে। সেখানে 2 পাইলটই মারা গিয়েছিল এবং কন্ট্রোল প্যানেল ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে সে বুঝতে পারে যে অর্গানাইজেশন তাকে ধোঁকা দিয়েছে। তখনই সেখানে ফাইটার জেট চলে আসে এবং সেই প্লেনটিকে গুলি করে নামিয়ে দেয়। এইভাবেই লুক মারা যায়, কিন্তু মনে একটাই কষ্ট থাকে যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তখনই সে এক নতুন দুনিয়ায় চোখ খোলে, এক সাদা চুলের দেবীর সামনে। দেবী হেসে বলেন, তুমি নিজের অনুসারীকে বিশ্বাস না করার জ্ঞান দিয়েছিলে, আর এখন নিজেকে দেখো। লুক বুঝতে পারে না কি হচ্ছে এবং সে জিজ্ঞেস করে, তুমি কি চাও? দেবী বলেন, আমি মৃত্যুর দেবী। তোমার কাছে 2টি চয়েস আছে, হয় পৃথিবীতে ফিরে যাও স্মৃতি ছাড়া, অথবা এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাও নিজের স্মৃতি নিয়ে, কিন্তু সেখানে তোমাকে একটি কাজ করতে হবে। তার কথা শুনে লুক ফ্যান্টাসি ওয়ার্ল্ড বেছে নেয়। দেবী তাকে বলেন, তোমাকে একজন হিরোকে অ্যাসাসিনেট করতে হবে। লুক অবাক হয়ে যায়। দেবী তাকে বোঝান যে হিরো এখন ভালো হলেও একদিন ডিমন কিংকে হারিয়ে এত পাওয়ারফুল হয়ে যাবে যে নিজেই ডিমন কিং হয়ে যাবে, আর আমি সেই ভবিষ্যৎ চাই না। লুক রাজি হয়, কিন্তু বলে যে তার সেরা স্ট্যাটস এবং স্কিল লাগবে। দেবী বলেন, ঠিক আছে, একজন মানুষের জন্য যা যা সবচেয়ে পাওয়ারফুল স্ট্যাটস হওয়া সম্ভব সব তুমি পাবে এবং 5টি স্কিল বেছে নেওয়ার সুযোগ পাবে। এরপর সে এক নোবেল অ্যাসাসিন পরিবারে জন্ম হয়। এক সুন্দরী মা যার নাম ইসুরি এবং এক মাস্টার অ্যাসাসিন বাবা যার নাম সিয়ান। অনেক বছর কেটে যায়। লুক একজন ট্যালেন্টেড ছেলে হয়ে যায়। প্রতিদিন সকালে সে শিকারে যায় এবং একদম হেডশট দিয়ে তার টার্গেট মারে, কারণ তার বিশ্বাস যে শিকার যখন টেরও পায় না যে সে মরতে চলেছে এবং তখন যদি সে মারা যায় তাহলেই তার মাংস সবচেয়ে বেশি সুস্বাদু লাগে। সে একটি খরগোশ মেরে বাড়ি আনে এবং তার মাকে বলে যে আজ সে নিজেই এটি রান্না করবে। তার মা বলেন যে তাকে তো কিছুই বানাতে দেওয়া হয় না। লুক তাকে বলে যে আজ সে তাকে একটি খুব সুস্বাদু ডিশ খাওয়াবে। সে খরগোশের টুকরো করে তাতে হার্বস এবং মাশরুম দেয় এবং প্রেসার কুকারে রান্না করে। তারপর একটি ক্রিমি সস বানায়। সে মনে করে যে কিভাবে একবার সে নিজের টার্গেটের কাছে পৌঁছানোর জন্য একজন মাস্টার শেফের নাটক করছিল। যখন খাবার রেডি হয় তখন পরিবারের সবাই মজা করে খায়। মা বলেন, তুমি এই ডিশ রেস্টুরেন্টেও বিক্রি করতে পারো। সন্ধেবেলায় তার বাবা তাকে রুটিন চেকআপের জন্য ট্রেনিং রুমে ডাকেন। প্রতি সপ্তাহের মতো তার বাবা সিয়ান তার হাড়, পেশি এবং জয়েন্ট চেক করেন। এখানে জানা যায় যে লুকের পরিবার শুধু নোবেল অ্যাসাসিন নয়, বরং কিংডমের রয়্যাল ডক্টরও। কিন্তু আসল খেলা হলো তারা তাদের ডক্টর স্ট্যাটাস ব্যবহার করে টার্গেটের কাছে পৌঁছানোর জন্য, এবং তারপর তাদের নীরবে মেরে ফেলে। লুকের বাবা খুব কড়া শিক্ষক। তিনি লুককে সব ধরনের হিলিং এবং অ্যাসাসিনেশন টেকনিক শেখান, সাথে স্টেলথ, স্ট্রেংথ, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং সব ধরনের ওয়েপেন কোর্সও করান। এটি লুকের জন্য পারফেক্ট ছিল, কারণ তাকেও একদিন হিরোকে মারতে হবে। বডি চেক করার পর তার বাবা বলেন, ঠিক আছে, এবার জামা কাপড় পরে নাও, তোমার রিকভারি খুব ভালো, মনে হচ্ছে তুমি সার্জারির জন্য রেডি। লুকের উত্তেজনা আকাশ ছুঁয়ে যায়, কারণ এই সার্জারিটি বিশেষ ছিল। আসলে তার বাবা এবং তাদের পূর্বপুরুষরা সবাই একটি সিক্রেট সার্জারি করিয়েছেন, যাতে তাদের চোখ ডেডলি ওয়েপন হয়ে যায়। সার্জারির পর তারা মানা দেখতে পায়, লো লাইট ভিশন পায় এবং অনেক দূরের জিনিসও একদম ক্লিয়ার দেখতে পায়। লুক এই মুহূর্তের অপেক্ষায় ছিল এবং কিছু না ভেবেই সার্জারির জন্য হ্যাঁ বলে দেয়। সার্জারির পর কয়েকদিন তাকে চোখে পট্টি বেঁধে থাকতে হয়, কিন্তু যখন সে ফাইনালি তা খোলে তখন তার পৃথিবী বদলে যায়। সবকিছু আলাদা লাগছিল, বেশি উজ্জ্বল এবং জীবন্ত লাগছিল। যখন সে তার বাবার দিকে তাকায় সে দেখতে পায় তার ভিতরে মানার প্রবাহ এবং নিজের বডি থেকেও মানা বের হচ্ছে। তার বাবা হেসে বলেন, আমরা তোমার জন্য একজন ম্যাজিক টিচারও খুঁজে পেয়েছি। লুকের জন্য এটি ছিল সবচেয়ে খুশির দিন, কারণ সে যখন থেকে এই পৃথিবীতে এসেছে সে ম্যাজিক শেখার জন্য ব্যাকুল ছিল। যখন ফাইনালি টিচার আসে তখন তার মা তাকে একটি ক্রস ড্রেসিং আউটফিট পরিয়ে দেন এবং তাকে একেবারেই ফ্যান বয় টাইপ বানিয়ে দেন। যখন টিচার আসে লুক আশা করছিল যে কোনো বৃদ্ধ খিটখিটে আঙ্কেল টাইপ কেউ হবে, কিন্তু দৃশ্য উল্টো বের হয়। তার সামনে আসে এক সুন্দরী রূপালী চুলের মেয়ে দিয়া।
দিয়া তার অ্যাটিটিউড বুঝতে পারে এবং বলে যে আচ্ছা, তোর আমার ক্ষমতার উপর সন্দেহ আছে। তারপর নিজের ক্ষমতা দেখানোর জন্য সে এক বিশাল বিস্ফোরণ ঘটায় এবং পুরো এলাকা কাঁপিয়ে দেয়, যা দেখে লুগ একদম শকে চলে যায়। পরের দিন লুগ অফিসিয়ালি নিজের পরিচয় দেয়। দিয়া তাকে বলে যে বেশি ফর্মাল হওয়ার দরকার নেই, আমি তোমার চেয়ে মাত্র 3 বছরের বড়। তারপর সে একটি ক্রিস্টাল বল বের করে যা মানা স্টোর করতে পারত এবং বলে যে নিজের সব মানা এতে দিয়ে দাও। লুগ তার কথা মতো নিজের সব মানা এতে দিতে শুরু করে। দিয়া এতে বেশ ইমপ্রেস হয় এবং বলে যে তোমার মানা ক্যাপাসিটি বেশ ভালো। কিন্তু এটি তো মাত্র শুরু ছিল। লুগ নিজের মানা ক্যাপাসিটি ট্রেনিং দিয়ে 1000 গুণ বাড়িয়ে নিয়েছিল। সে এত বেশি মানা দিয়ে দেয় যে সেই ক্রিস্টাল বল ক্র্যাক হতে শুরু করে। দিয়া প্যানিক করে চিৎকার করে বলে যে এটিকে দূরে ফেলো। লুগও সময় নষ্ট না করে বলটি বাতাসে ছুড়ে দেয়। কয়েক সেকেন্ড পর এক বিশাল বিস্ফোরণ হয় যা পুরো ম্যানশনকে কাঁপিয়ে দেয়। দিয়া শকে দাঁড়িয়ে থাকে যে এই ছেলেটা আসলে কি। তার বাবা মা দৌড়ে আসেন এবং জিজ্ঞেস করেন এখানে কি হয়েছে। দিয়া পরিস্থিতি সামলানোর চেষ্টা করে এবং বলে যে এটি আমার ভুল ছিল, আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু লুগের মা বাবা খুশি হন। তার বাবা বলেন যে স্পেল ভালো ছিল, কিন্তু এটি যুদ্ধের জন্য বেশি উপযোগী। তিনি দিয়াকে বলেন একে অন্য কিছু শেখাতে এবং তারা চিল মোডে চলে যান। তারপর লুগ তাকে ক্যাজুয়ালি জিজ্ঞেস করে যে আরও কি ক্রিস্টাল বল আছে। দিয়া বলে যে একদম না, এগুলো রেয়ার হয়, সবাইকে দেওয়া হয় না। রাতে লুগ ভাবে যে আমার ওই বলগুলো আরও চাই, হিরোকে মারার কাজে লাগবে। তখনই দিয়া নক করে এবং পরের মুহূর্তেই দুজনে বেড শেয়ার করছিল। দিয়া বলে যে আমি তোমার টিচার, আমি তোমাকে যা খুশি অর্ডার দিতে পারি। লুগ ভাবে ড্রামা করার চেয়ে এর কথা মেনে নেওয়াই ভালো। পরের দিন দিয়া লুগের অ্যাট্রিবিউটস বা যোগ্যতা চেক করে এবং তাকে একটু মানা দিতে বলে। সে জানায় লুগের কাছে ফায়ার বা আগুন এবং ওয়াটার বা জল 2 অ্যাট্রিবিউটই আছে। দিয়া বলে ডুয়েল এলিমেন্ট রেয়ার হয়, কিন্তু লুগ জেড ধরে যে বাকিগুলো চেক করো। যখন সে চেক করে তখন দেখা যায় লুগের কাছে 4টি বেসিক এলিমেন্টই আছে। দিয়া এতে চরম শকে চলে যায়। এবার দিয়া তাকে শেখায় কিভাবে নিজের মানাকে এলিমেন্টে কনভার্ট করতে হয়। প্রথম এলিমেন্ট ছিল আর্থ বা মাটি, যেটাতে দিয়া লিটারালি লুগের সাথে টাচি ফিলি ট্রেনিং করে। দিয়ার ভালো গাইডেন্সে সে সাকসেসফুলি নিজের মানাকে আর্থ এলিমেন্টে বদলে ফেলে। তখনই তার মাথায় একটি স্পেল ফ্ল্যাশ হয়। দিয়া বলে এটি ঈশ্বর পাঠিয়েছেন এবং তার প্রথম স্পেল আনলক হয়েছে। লুগ সেই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিল না, তাই দিয়া বুঝিয়ে দেয়। লুগ কপি করে এবং প্রথম ট্রায়ালই সফল হয়। সে প্র্যাকটিস করতে থাকে এবং দিয়া ইমপ্রেস হয়। দিয়া তাকে বোঝায় যে যত বেশি প্র্যাকটিস করবে তত নতুন নতুন স্পেল ঈশ্বর তোমার মাথায় পাঠাবেন। কিন্তু লুগ বলে যে তুমি তোমার স্পেলগুলো লিখে দাও, আমি নিজেই ট্রাই করব। দিয়া কৌতূহলী হয় এবং একটি আয়রন ক্রিয়েশন স্পেল লিখে দেয় যা লুগ কোনো ডিভাইন সাহায্য ছাড়াই কাস্ট করে ফেলে। দিয়া এতে অনেক অবাক হয়। সে মনে মনে ভাবে যে আমি তো কখনো ভাবিনি এমনটাও করা যায়। তারপর তারা দুজন মিলে এক্সপেরিমেন্ট শুরু করে। লুগ দেখে যে স্পেলের নম্বরগুলো আসলে ফিজিক্সের ফর্মুলার সাথে লিঙ্কড, যেমন মেটালের মেল্টিং পয়েন্ট, ডেন্সিটি ইত্যাদি। দিয়া এখানে কিছুই বুঝতে পারে না। লুগ একটি নতুন স্পেল বানায় গোল্ড বা সোনা তৈরি করার। দিয়া ট্রাই করে ব্যর্থ হয়। এরপর লুগ ট্রাই করে এবং একটি গোল্ড ব্রিক বা সোনার ইট বানিয়ে দেয়। সে বুঝতে পারে এটি সম্ভব হয়েছে তার স্পেল ওয়েভার স্কিলের কারণে। এখন দিয়া তার সাথে মিলে নতুন নতুন স্পেল বানাতে থাকে এবং সময়ের সাথে দুজনের বন্ডিং আরও গভীর হয়। লুগ একটি গান স্পেল বানায় এবং একটি রিয়েল পিস্তল যা টাংস্টেন বুলেট শুট করে, যা দিয়াও পেরে যায়। কিন্তু লুগ এতে সন্তুষ্ট হয় না। সে আরও বড় পদক্ষেপ নেয়। সে একটি ক্যানন বা কামান বানায় যা মাইল ডুলে টার্গেট উড়িয়ে দিতে পারে। কয়েকদিন পর দিয়া রাতে লুগের সাথে লেপ্টে থাকে। সে বলে যে তাকে কাল বাড়ি ফিরতে হবে এবং আমি যদি সব সময় তোমার সাথেই থাকতে পারতাম। লুগ তাকে টাইটেনিয়াম অ্যালয়ের একটি ছোট ছুরি উপহার দেয় এবং বলে আমাকে মনে রেখো। দিয়া তাকে একটি রেয়ার ক্রিস্টাল বল উপহার দেয় এবং পিঙ্কি প্রমিস নেয় যে যখন আমি ডাকবো তখন আসবে। লুগও প্রমিস করে যে হ্যাঁ অবশ্যই। পরের দিন দিয়া চলে যায়। তার যাওয়ার পর লুগের বাবা তাকে বলেন এবার তুমি রেডি পরিবারের আসল বিজনেস বোঝার জন্য। তিনি তাকে এক কারাগারে নিয়ে যান যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা ছিল। এই লোকগুলো ট্রেনিং ডামি হিসেবে ব্যবহৃত হয়। তিনি বলেন যাতে কাউকে মারতে তোমার দ্বিধা না হয়। লুগ জিজ্ঞেস করে যে আপনি আমাকে ইমোশনলেস কিলার বানানোর ট্রেনিং কেন দিলেন না। তার বাবা বলেন যে কারণ আমরা টুল বা অস্ত্র নই, আমরা মানুষ। আমরা শুধু তখনই মারি যখন কারো মৃত্যু কিংডমের জন্য লাভজনক এবং আমরা আমাদের বিচার বুদ্ধি দিয়ে তা বিচার করি। লুগ এখানে কনফিউজ হয় কারণ পৃথিবীতে সে এটাই শিখেছিল যে সব অবস্থায় অর্ডার মানতেই হবে। তারপর তার বাবা তাকে এক ঘরে নিয়ে যান এবং বলেন আজ তোমার প্রথম কিল হবে।
সেখানে একটি মেয়ে বাধা ছিল যে চুরি, লুট, মার্ডার এবং অগ্নিসংযোগের মতো অপরাধ করেছিল। সে কেঁদে বলতে থাকে যে প্লিজ আমাকে মাফ করে দিন, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু লুক বুঝে যায় যে সে মিথ্যে বলছে। সে নিজের ছুরি বের করে এবং তার কবজি কেটে দেয়, যাতে সে ধীরে ধীরে এবং যন্ত্রণাহীনভাবে মারা যায়। মরার আগে সে লুককে গালিগালাজ করতে থাকে। এতে বিরক্ত হয়ে লুক তার মাথায় ছুরি মারে এবং সে চিরকালের জন্য সাইলেন্ট হয়ে যায়। কয়েক মাস পর লুক তার মা বাবার সাথে হারভেস্ট ফেস্টিভ্যাল বা নবান্ন উৎসবে যায়। কিন্তু তার লক্ষ্য মজা করা ছিল না। সে এমন কাউকে খুঁজছিল যার মধ্যে মানা আছে, যাতে সে তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানাতে পারে হিরো কিলিং মিশনের জন্য। সেখানে সে এক বৃদ্ধ লোককে ডিটেক্ট করে যার মধ্যে মানা ছিল, কিন্তু ভাবে যে এক বৃদ্ধ লোক আমার কি কাজে আসবে। এরপর সে আর কোনো মানা ইউজার পায় না, তাই ধৈর্য ধরে। কয়েকদিন পর যখন শীত শুরু হয়, তখন লুক হান্টিংয়ে যায় এবং সেখানে নিজের অ্যাসাসিন সেন্স দিয়ে বুঝতে পারে যে নেকড়ের একটি দল কাউকে ঘিরে ধরেছে। যখন সে সেখানে পৌঁছায়, তখন দেখে যে নেকড়েরা একটি মেয়েকে খেতে যাচ্ছিল। লুক তখনই হিরোইক এন্ট্রি নেয় এবং একটি নেকড়েকে হেডশট দিয়ে উড়িয়ে দেয় এবং সেই মেয়েটির সামনে সুপার হিরো ল্যান্ডিং করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সব নেকড়েকে মেরে ফেলে। তারপর সে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটি ভয়ে ভয়ে বলে যে তার ফ্যামিলি খুব গরিব, তারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ খাওয়ার মতো লোক বেশি ছিল। সে শুনেছিল যে এই এলাকার নোবেলরা ধনী, তাই বর্ডার ক্রস করার চেষ্টা করছিল, কিন্তু এখানে এই নেকড়েগুলো জুটে গেল। লোক তাকে দেখে এবং তার জন্য কিছু খাবার বানায় এবং বলে আরামে খাও। তারপর সে ওই নেকড়েগুলোর চামড়া ছাড়াতে চলে যায়। যখন ফেরে, তখন মেয়েটি বলে, আপনি নোবেলের ছেলে, আর এটি তো একটি ডিভাইন সাইন বা ঐশ্বরিক সংকেত, কারণ গত রাতে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি কোনো বিশেষ মানুষের দেখা পাব। লুক তাকে জিজ্ঞেস করে, আমার সাথে চলবে? তাহলে তোমার আর কখনো ক্ষুধা লাগবে না। মেয়েটি কেঁদে ফেলে যে আপনি কি সিরিয়াস? লুক বলে, হ্যাঁ, কিন্তু একটি শর্ত আছে। আমি একজন অ্যাসাসিন, আমাকে মানুষ মারতে হয়। যদি তুমি আমাকে সাহায্য করতে পারো, তবেই আমার সাথে চলতে পারো। মেয়েটি খুশি হয়ে বলে, আমি রেডি। সে লুকের হাত ধরে এবং বলে, আমার নাম টার্ট। লুক তাকে স্বাগত জানায়, কিন্তু মনে মনে সে খুব খুশি ছিল, কারণ আসল কথা হলো টার্টের ভেতরে মানা ছিল এবং লুক এসব প্ল্যান মাফিকই করেছিল। নিজের শক্তি দেখালো, খাওয়ালো এবং নিজের সিক্রেট বলল, যাতে টার্ট তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে। এটি ছিল তার একটি সাইকোলজিক্যাল ব্রেন ওয়াশিং স্ট্র্যাটেজি। লুক নিশ্চিত করে যাতে টার্ট নিজের ইচ্ছায় তার সাথে আসে এবং তাকে কখনো ধোঁকা না দেয়। 2 বছর পর টার্ট লুগের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় এবং সে তার কাজকর্মে সাহায্য করে। লুগের ট্রেনিংয়ের কারণে সেও একজন ভালো অ্যাসাসিন হয়ে ওঠে এবং একটি জিনিসেই সে এক্সপার্ট ছিল, স্পিয়ার চালানোতে। লুক এখানে এটাও জানত যে স্পিয়ার অ্যাসাসিনের জন্য আইডিয়াল ওয়েপেন নয়, কারণ এটি লুকানো কঠিন। তবুও সে চায় টার্ট আরও ভালো হয়ে উঠুক। এক রাতে সে আন্ডারগ্রাউন্ড ট্রেনিং রুমে সিক্রেটলি নাইফ প্র্যাকটিস করছিল। লুক তাকে ওখানে দেখে ফেলে এবং টার্ট সাথে সাথে মাফ চায় যে পারমিশন ছাড়া সে চলে এসেছে। সে বলে যে সে আরও ইউজফুল হতে চায়। লুক শুধু থামতে বলে। তখন টার্ট ভেবে প্যানিক করে যে লুক তাকে বাড়ি থেকে বের করে দেবে, যেমনটা তার ফ্যামিলি করেছিল। কিন্তু লুক শুধু নিজের ম্যাজিক দিয়ে একটি ফোল্ডেবল স্পিয়ার বা ভাঁজ করা যায় এমন বল্লাম বানায় এবং তাকে দেয় এবং বলে, এটি ইউজ করো। যখন টার্ট ছুরি দিয়ে প্র্যাকটিস করে, তখন সে প্র্যাকটিস ডামিগুলোকে উড়িয়ে দেয়। এতটাই তেজ এবং ফোকাসড যে লুক নিজেও ইমপ্রেস হয়ে যায়। কয়েক সপ্তাহ পর লুক এবং টার্ট মার্কেটে যায়। বাজারের মানুষ লুকের কাছে খুব কৃতজ্ঞ। সে তাদের সাহায্য করে এবং নতুন ফার্টিলাইজার সাজেস্ট করে। সে শুকনো মরশুমে নিজের মানা দিয়ে জলের ব্যবস্থা করে। মানুষ তাকে তাদের প্রোডাক্ট উপহার দেয়। যখন লুক বাড়ি ফেরে, তার গাড়ি এত মালামাল নিয়ে আসে যে সে ভাবে এত খাবার শেষ হওয়ার আগে কি করে করবে। টার্ট তার প্রশংসা করে যে সে তার প্রজাদের জন্য অনেক পরিশ্রম করে। লুক বলে যে এটি তার দায়িত্ব। কেবল দানব আর ডাকাতদের থেকে রক্ষা করাই যথেষ্ট নয়, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান করার মাধ্যমেই সে তাদের মন জয় করতে পারে। টার্ট তার কথায় খুব ইমপ্রেসড হয়, কারণ সে যেখান থেকে এসেছিল সেখানকার নোবেল ছিল এক লোভী মহিলা যে তার প্রজাদের কোনো তোয়াক্কা করত না। সেই রাতে লুক তার স্ট্যাটস থেকে কিছু ম্যাজিক ক্রিস্টাল বল রেখে দেয়। সে দিয়ার রেখে যাওয়া ক্রিস্টাল বলটি অ্যানালাইজ করে ফেলেছিল এবং সেটি হুবহু তৈরি করার উপায়ও খুঁজে পেয়েছিল। এখন তার কাছে হাজার হাজার ক্রিস্টাল বল আছে এবং প্রতিটি তার ইমার্জেন্সি ওয়েপনের জন্য মানা দিয়ে ঠাসা। তখনই টার্ট এসে জানায় যে তার বাবা লুককে ট্রেনিং রুমে ডেকেছেন।
লুক সেখানে পৌঁছলে তার বাবা সরাসরি টার্ট সম্পর্কে জিজ্ঞেস করেন। লুক জানায় যে টার্ট ছোটখাটো মিশনগুলো নিজেই সামলাতে পারে, কিন্তু সিয়ন যেটা জানতে আগ্রহী ছিলেন তা হলো টার্ট কোনো অন্য নোবেল ফ্যামিলির স্পাই বা গুপ্তচর কিনা, যে তাদের টেকনিক চুরি করতে এসেছে। লুক আশ্বস্ত করে যে সে টার্টকে খুব কাছ থেকে মনিটর করেছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে সে মিথ্যা বলছে না। সিয়ন এতে খুশি হন। টার্ট যদি স্পাই হতো তাহলে তাকে মেরে ফেলতে হতো, কিন্তু সে একজন মানা ইউজার হওয়ার কারণে অনেক মূল্যবান। সিয়ন কিছুটা সন্দিহান থাকলেও এখন মেনে নেন যে হয়তো এটি একটি মিরাকল বা অলৌকিক ঘটনা যা তাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। তারপর তিনি বলেন যে তাকে ডাকার উদ্দেশ্য হলো একটি স্পেশাল টেস্ট দেওয়া। লুক যদি এই টেস্ট এবং আরও একটি টেস্ট পাস করে তাহলে সে তার পাঠ শেষ করে একজন পূর্ণাঙ্গ অ্যাসাসিন হয়ে উঠবে। লুক সানন্দে তা গ্রহণ করে। টেস্টটি ছিল বাবা ছেলের বন্ডিং এক্সারসাইজ। মূলত তাদের দুজনকে জঙ্গলে গিয়ে একে অপরকে খুঁজে বের করে মারতে হবে। লুক বুঝতে পারে যে আগে প্রতিপক্ষকে খুঁজে পাবে তার সুবিধাই বেশি। সে প্রথমবার কিছুটা ব্যর্থ হয়, কারণ তার বাবা তাকে স্পট করে ফেলেন এবং লুক কিছু বুঝতেও না আগে তীর দিয়ে আক্রমণ করেন। লুক দৌড়ায় এবং চারপাশ স্ক্যান করে অবশেষে বাবাকে খুঁজে পেয়ে ছুরি ছুঁড়ে মারে, কিন্তু বাবা সহজেই তা ব্লক করে দেন। লুক মাটিতে গিয়ে আক্রমণ করে, কিন্তু সিয়ন তার হাঁটু ভেঙে দেন। লুক কোনো মতে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায় এবং নিজের হিলিং ম্যাজিক দিয়ে পা দ্রুত ঠিক করে নেয়। সে মনে মনে ভাবে যে সে তার বাবার চেয়ে দ্রুত এবং শক্তিশালী এবং তার কাছে পৃথিবীর জীবনের অভিজ্ঞতাও আছে। কিন্তু সিয়নের ম্যাজিক আইজ তাকে প্রেডিক্ট করে ফেলছিল। সিয়ন শরীরের সূক্ষ্ম পরিবর্তন দেখে ফিউচার মুভস বা পরের চাল বুঝতে পারছিলেন। ২০ ঘন্টা তখন লোক অনুভব করে যে কেউ এগিয়ে আসছে এবং সে একটি ট্র্যাপ ট্রিগার করে দেয়, কিন্তু সফলভাবে এড়িয়ে যায়। তবে দেখা যায় সেটি ছিল কেবল একটি ডিকয় বা বিভ্রান্তি এবং আসল আক্রমণ অন্য দিক থেকে আসে। লুক এবার একটি কিক মারে এবং সিয়ান জঙ্গলে কোথাও গায়েব হয়ে যান। লুক ঠিক করে যে এখন সে প্রেডিক্ট করার উপর বেশি ফোকাস করবে এবং একটি গাছের কাছে দাঁড়িয়ে দুটি ব্লাড লাস্ট সোর্স অনুভব করে। ডান দিক থেকে একটি ছুরি আসে এবং সে তার ডজ করে। তখনই বাম দিক থেকেও একটি ছুরি আসে। সাধারণভাবে সে ভাবে যে বাবা তার দুর্বল দিকে আক্রমণ করবেন, কিন্তু এখন সে জানে যে এটিও ধাপ্পা হতে পারে, কারণ আসল অ্যাসাসিন নিজের ব্লাড লাস্ট লুকিয়ে রাখে। লুক ছুরিটি ডিফ্লেক্ট করে দেয়। তখনই পেছন থেকে সিয়ান আসেন। সিয়ান লুকের কাঁধে ছুরিকাঘাত করেন, কিন্তু লুক সিয়ানের গলায় ব্লেড ঠেকিয়ে দেয়। এরপর সিয়ান স্বীকার করেন যে তিনি হার মেনে নিয়েছেন। পরে সিয়ান লুকের ক্ষতস্থানে ব্যান্ডেজ করেন এবং কিছুটা হতাশও হন যে তার ছেলে যে কিনা এখনও বয়ঃসন্ধিতেও পৌঁছয়নি, সে তাকে হারালো কিভাবে। তবে সিয়ান খুশিও ছিলেন যে তাদের ফ্যামিলির ফিউচার অনেক স্ট্রং। তিনি ভাবেন লুক ইচ্ছে করেই ম্যাজিক ইউজ করেনি, কারণ ম্যাজিক ইউজ করলে এই টেস্ট অর্থহীন হয়ে যেত। সিয়ান ঘোষণা করেন যে লুককে শেখানোর মতো তার কাছে আর কিছুই বাকি নেই। সে এখন রিয়েল জব বা আসল কাজ নেওয়ার জন্য তৈরি। বড় হওয়ার জন্য শুধু অভিজ্ঞতার প্রয়োজন। সেই দিন থেকে সিয়ান লুককে ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া শুরু করেন। সেখানে তারা শয়তান এবং লোভী নোবেলদের অ্যাসাসিনেট করেন। তাদের গোপন কাজ জীবন নেওয়া হলেও তারা আসলে অনেক জীবন বাঁচিয়েছিলেন। সিয়ানকে নোবেলরা বারবার ডাক্তার হিসেবে ডাকত, কারণ সে কিংডমের সেরা ডাক্তার ছিল। সে লুককে সাথে নিয়ে যেত যাতে লুক দেখতে পারে নোবেলরা কিভাবে তাদের সিকিউরিটি সাজায়। একদিন পেশেন্টের বাড়ি থেকে ফেরার পথে সিয়ান লুককে ফাইনাল ট্রেনিং এবং ফাইনাল টেস্ট সম্পর্কে বলেন। সিয়ান বলেন যে মাঝে মধ্যে অ্যাসাসিনরা পেছনের দরজা দিয়ে আসে না, কখনো কখনো তারা সামনের গেট দিয়ে ছদ্মবেশে আসে এবং টার্গেটের বিশ্বাস অর্জন করে তাদের মেরে ফেলে। লুক এই টেকনিকের সাথে পরিচিত ছিল এবং মজা করে জিজ্ঞেস করে যে তাকে কি শেফ সাজতে হবে, কারণ সে রান্নাতেও বেশ দক্ষ। কিন্তু সিয়ান চান লুক একজন মার্চেন্ট বা বণিকের রোল প্লে করুক, কারণ নোবেলরা বণিকদের উপর থেকে সতর্কতা কমিয়ে দেয় যখন কেউ তাদের দুর্লভ কোনো আইটেম এনে দেয়। সিয়ান লুকের জন্য একটি ফুল প্রুফ ফেক আইডেন্টিটি বানিয়ে রেখেছিলেন ইল্লিক বেলার নামে, যে কিনা একটি বিখ্যাত মার্চেন্ট ফ্যামিলির ছেলে। বেলার ফ্যামিলির ওপর সিয়ানের অনেক ঋণ ছিল, তাই তারা লুককে 2 বছর মার্চেন্ট ট্রেনিং দেওয়ার কথা মেনে নেয়। শীঘ্রই সিয়ান লুকের জন্য একটি বিদায়ী পার্টির আয়োজন করেন। লুক তার ফাইনাল টেস্টের জন্য রওনা হতে যাচ্ছিল। অ্যাসাসিনেশন ব্যবসার সাথে জড়িত সব শাখা পরিবার সেখানে এসেছিল। সবাই লুকের মেধার প্রশংসা করছিল, কিন্তু র্যানা নামের এক মাতাল লুককে পছন্দ হয় না। সে তার খালি ওয়াইন গ্লাস লুকের দিকে ছুঁড়ে মারে, কিন্তু লুক তা সহজেই ধরে ফেলে। র্যানা তার বাবাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু র্যানা রেগে বলে যে সে লুককে তার উত্তরাধিকারী মানবে না। তাদের প্রথম ছেলে মারা গিয়েছিল এবং এখন কোনো দুর্বলকে তাদের ওয়ারিশ বানানো অন্যায্য।
সিয়ান বলেন যে আমরা লড়াইয়ের মাধ্যমে ঠিক করব কে বেশি শক্তিশালী, এবং তিনি সাথে সাথে ফাইট স্টার্ট করিয়ে দেন। র্যানা তৈরি হওয়ার আগেই লুক তার পেছনে চলে যায়। সে ওয়ার্নিং হিসেবে তার গলায় ছুরি দিয়ে হালকা কাট দেয়। সিয়ান ঘোষণা করেন ফাইট শেষ। লুক তাকে ছেড়ে দেয়, কিন্তু সেই মাতাল লোকটা শোধরায় না। সে আবার লুকের ওপর চড়াও হয়। লুক তাকে মাটিতে আছড়ে ফেলে এবং তার হাত ভেঙে দেয়। এই মুহূর্তটি সে তার ছেলের অরা ফর্মিং বা ব্যক্তিত্ব গঠনের জন্য ব্যবহার করেন। তিনি বলেন যে এগুলোই হলো অ্যাসাসিনদের পদ্ধতি, এবং এখানে কেউ লুকের চেয়ে ভালো ফাইট করতে পারবে না। লুকের মাথায় অন্য কিছু চলছিল। রাতে র্যানা সে লুককে বাগানে দেখা করতে ডাকে। এখন র্যানা রিয়েলাইজ করে যে সে ওভার রিয়্যাক্ট করছিল। সে বলে যে সে এখনও হতাশ যে একটি বাচ্চার কাছে তাকে হারতে হলো, অথচ সে তার শাখা পরিবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে চেয়েছিল। লুক জানায় যে তার বাবা, যিনি এ পর্যন্ত ফ্যামিলির সবচেয়ে শক্তিশালী অ্যাসাসিন ছিলেন, তাকেও কেউ 30 বছর আগে হারিয়েছিল। র্যানা শকড হয় যখন গুজবটি নিশ্চিত হয় যে লুক খোদ সিয়ানকে হারিয়েছে। এরপর লুক র্যানাকে একটি অফার দেয়, কারণ র্যানার তলোয়ার চালনা সুকৌশল ছিল। র্যানা কিছুটা অহংকারী হলেও বুদ্ধিমান ছিল। সে অফারটি অ্যাকসেপ্ট করে এবং লুকের রাইট হ্যান্ড বা ডান হাত হওয়া মেনে নেয়। পরের দিন লুক তার মার্চেন্ট ট্রেনিংয়ের জন্য বেলার হাউসের কাছে রওনা হয় এবং তার সাথে ভ্রমণ করে। শীঘ্রই তারা মার্চেন্ট টাউন মেল্টে পৌঁছে যায় এবং লুক নিজের পরিচয় বদলে চুলের রং পাল্টে পুরোপুরি ইল্লিক বেলার হয়ে যায়। সেই শহরেই মেহা নামের এক নীল চুলের মেয়ে একটি ছোট কিন্তু লাভজনক বিজনেস চালাতো। তার পরলোকগত বাবা মার্চেন্ট ছিলেন এবং তার কাছ থেকেই সে বিজনেসের বেসিক শিখেছিল। এখন সে কিছু অনাথ শিশুদের লিড করে, যারা ভিজিটারদের শহর ঘুরিয়ে দেখাতো, এবং সে খুব সততার সাথে তাদের একটি ভালো জীবন দিচ্ছিল। মেহার স্বপ্ন ছিল সে এত আয় করবে যাতে সবার জন্য একটি বাড়ি কিনতে পারে এবং সবাই তাতে সুখে থাকতে পারে। কিন্তু তখনই কিছু ঠগ বা গুন্ডা তাদের ডেরায় চলে আসে এবং ঘোষণা করে যে তারা তাদের কিডন্যাপ করবে। মেহা তার ম্যাজিক দিয়ে অ্যাট্যাক করে এবং বন্ধুদের পালাতে বলে, কিন্তু গুন্ডারা কিছু বাচ্চাকে ধরে ফেলে। মেহা এবং তার 2 বন্ধুও ধরা পড়ে। তাদের অনাথ আশ্রমের বাইরের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে টোরিন নামের এক কুৎসিত লোক সেই আশ্রমটি চালাতো। সে বলে যে এখন থেকে তারা এই আশ্রমের অংশ হবে। একটা ছেলে টোরিনকে জবাব দেয় যে তাদের সাহায্যের দরকার নেই, কারণ তারা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম। তখন টোরিন তাকে ঘুষি মারে এবং জানায় যে যে কথা মানবে না তাকে শাস্তি দেওয়া হবে। মেহা এবং বাকি বাচ্চাদের একটি ঘরে বন্দি করা হয়, যেখানে আগে থেকেই তাদের বন্ধুরা ছিল। সবাই ভাবে কেন কেউ তাদের কিডন্যাপ করে আশ্রমে পাঠালো। একটা মেয়ে বলে যে লর্ড বা জমিদারের স্ত্রী চ্যারিটি চালান এবং আশ্রমে ফান্ড দেন, তাই টোরিন তাদের কিডন্যাপ করে সহজে টাকা কামানোর প্ল্যান করেছে। তখনই এক গুন্ডা এক ব্যাগ সবজি ঘরের ভেতর ছুঁড়ে মারে এবং বলে এটাই তাদের পুরো সপ্তাহের খাবার। যখন সবাই আশাহত হয়ে পড়ে, তখন মেহা সবাইকে বলে রান্না শুরু করতে। সব বাচ্চা ভাবে তাদের একটি বাড়ি তো দরকার ছিল, কিন্তু এমন নয়। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। এসব কিছু বছর আগের ঘটনা ছিল। এখন সবাই কিছুটা বড় হয়ে গেছে। তাদের সেই আশ্রমে চাকরের মতো ট্রিট করা হতো এবং তাদের দিয়ে বাজারে বিক্রির জন্য ড্রেস বানানো হতো। যারা ভালো কাজ করত না তাদের গুন্ডারা মারধর করত। টোরিন তার হেড গুন্ডাকে বলে যে এদের ওপর একটু নরম থাকতে, কারণ তাকে এদের পারফেক্ট শেপে রাখতে হবে তার পরের বিজনেসের জন্য, যা হলো এদের বিক্রি করে দেওয়া। একটা মেয়ে তো এতটাই ভেঙে পড়েছিল যে সে নিজের মুখ বিকৃত করে ফেলে, যাতে কেউ তাকে কিনতে না চায়। কিন্তু এর কিছুদিন পর যখন মেহা বড় হয়, তখন টোরিনের কথা শুনে ফেলে, যেখানে সে বলছিল যে এখন মেহার বয়স হয়ে গেছে এবং তার নিজের কাস্টমার থাকবে। মেহার পুরনো স্মৃতি জেগে ওঠে এবং বন্ধুদের সাথে যা হয়েছিল সেটা মনে করে সে আবার প্যানিক করতে থাকে। সে দৌড়ে গিয়ে নিজের মুখ কাটতে শুরু করে, যাতে তার ফেস খারাপ হয়ে যায় এবং কেউ তাকে কিনতে না আসে। কিন্তু তখনই সেখানে লুক আসে এবং তাকে আটকায়। শীঘ্রই সব মেয়েকে তাদের সামনে লাইনে দাঁড় করানো হয় এবং টোরিন পরিচয় করায় যে এটি বেলার ট্রেডিং কোম্পানির ছেলে, যে একটি মেয়েকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে চায়। সবাই অনেক আশাবুক বাঁধে, কেবল সেই মেয়েটি ছাড়া যার মুখে কাটার দাগ ছিল। সে ভাবে তার চান্স শেষ হয়ে গেছে। কিন্তু এখানে লুক কেবল মেহার প্রতি আগ্রহ দেখায়। সে তাকে জিজ্ঞেস করে যে সে তার অ্যাসিস্ট্যান্ট হবে। মেহা কিছুটা ইতস্তত করে, কারণ তার মনে হয় এটি তার বন্ধুদের সাথে অবিচার হবে। কিন্তু লুক টোরিনের সাথে ডিল করে ফেলে। টোরিন বলে যে মেয়েটিকে তৈরি হতে কিছুদিন সময় লাগবে, তাই তাকে নিতে 3 দিন পরে আসতে হবে। মেহা এতে প্যানিক করে যায়। সে ভাবে টোরিনের প্ল্যান হলো আগে তাকে কিছু খদ্দরের কাছে বিক্রি করবে এবং নিজে তার সাথে খারাপ কিছু করবে। কিন্তু সে টোরিনের সামনে কিছু বলার সাহস পায় না। লুক তার কথা মেনে নেয়, কিন্তু টোরিনকে মনে করিয়ে দেয় যে যেহেতু সে মেহাকে কিনে নিয়েছে, তাই সে এখন তার পরিবারের অংশ। রাতে মেহাকে প্রথমবার কাস্টমারের কাছে নিয়ে যাবার জন্য তৈরি করা হয়। গাড়িতে টোরিন তার সাথে নোংরা কথা বলে এবং বলে যে এই মেয়েটি 1 মাস পরে আসলে আরও বেশি টাকা পাওয়া যেত।
মেহা লুগের কথা ভাবে এবং সিদ্ধান্ত নেয় যে সে কাউকে নিজের ইজ্জত নষ্ট করতে দেবে না, এবং এই চিন্তা তার ম্যাজিককে জাগিয়ে তোলে। সে টরিনকে ধাক্কা দিয়ে দেয় এবং নিজে গাড়ি থেকে বাইরে লাফিয়ে পালিয়ে যায়। সে জঙ্গলে দৌড়ায়, কিন্তু গুন্ডা সর্দার যে কিনা ম্যানা ইউজ করতে পারত সে তার পেছনে লাগিয়ে এবং তাকে ধরে ফেলে। মেহা তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু সেই গুন্ডা ভাবে প্রথমবার হয়তো সে নিজেই এনজয় করবে। তখনই সেখানে লুক চলে আসে এবং সেই লোকটিকে এক ঝটকায় দূরে ছুড়ে ফেলে। মেহাকে বলে তাকে এখনই তার সাথে যেতে হবে। টরিনও সেখানে দৌড়ে আসে এবং চিৎকার করে বলে যে আজ সে মেয়েটিকে নিয়ে যেতে পারবে না। 28:17 লুক ঘোষণা করে যে সে তার পরিবারকে কোনো বিপদে ফেলবে না। টরিন তার লুক ল্যাকিকে অ্যাটাক করতে বলে। ল্যাকি লুকের উপর চড়াও হয়, কিন্তু লুক সহজেই তার হাত ভেঙে দেয়। টরিন নিজেও অ্যাটাক করে, কিন্তু লুক তাকেও হারিয়ে দেয়। তবে লুক তাকে মারার বদলে লাইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে টাট মেহার ছদ্মবেশ ধরে সেই খদ্দরের বাড়ি গিয়ে গার্ডদের মাধ্যমে তাকে অ্যারেস্ট করিয়ে দেয়। 28:40 পরের দিন সকালে টরিন এবং তার পুরো গ্যাং অ্যারেস্ট হয় এবং মেয়েরা আবার নিজেদের জীবন ফিরে পায়। এখানে লুক উপকারের খাতিরে সেই দাগি মেয়েটির মুখের কাটা হিল করে দেয়, যাতে মেহার বন্ধুরাও নতুন জীবন শুরু করতে পারে। তারপর মেহা তার বন্ধুদের ছেড়ে লুগের সাথেই চলে যায়। কিছুদিন পর লুক এলার হাউসের আসল ছেলের সার্জারি করে, কিন্তু তাকে বলে এ ব্যাপারে কাউকে কিছু না বলতে। 29:02 বেলার ফ্যামিলির হেড লুককে অনেক ধন্যবাদ দেন এবং জিজ্ঞেস করেন তিনি কিভাবে এই ঋণ শোধ করবেন, কারণ ভালো মার্চেন্টরা কখনো ফ্রিতে কিছু গ্রহণ করে না। লুক বলে যে তার শুধু এতটুকু চাই যে যদি কখনো অ্যাসাসিনেশনের চক্করে সে কোনো বিপদে পড়ে যায়, তাহলে তার পরিবারের জন্য যেন সেখানে একটি ব্যাকআপ প্লেস বা আশ্রয়স্থল থাকে। মিস্টার বেলার খুশি হন এবং হঠাৎ মনে করেন যে তিনি পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফেলেছেন এবং মেহাকে অফিসিয়ালি অ্যাডপ্ট করার ডকুমেন্টও কমপ্লিট হয়ে গেছে। 29:29 কিছু সপ্তাহ পর বেলার লুককে একটি দোকানের লেআউট দেখান। তিনি জানান যে আগে তিনি এটিকে মদের দোকান বানিয়েছিলেন, কিন্তু সেটি ফেল মারে। এখন তিনি চান এটিকে নতুন দোকান বানাতে। বেলার লুককে বলেন যে সে যেন এই সবটি চালায়, কারণ তার ওপর তার ভরসা আছে, লুকের যোগ্যতা এবং চরিত্রের ওপরও। লুক সানন্দে সেই জব অ্যাকসেপ্ট করে এবং পরে টার্ট এবং মেহাকে এই সম্পর্কে জানায়। সে বলে যে সে এই সবটিকে তার অ্যাসাসিনেশন রিলেটেড কাজের জন্য ব্যবহার করবে এবং নোবেলদের টার্গেট করে তাদের বিশ্বাস অর্জনের জন্য সে ঠিক করেছে যে সে হাই কোয়ালিটি কসমেটিক্স এবং সুইটস বা মিষ্টি বিক্রি করবে, নোবেল লেডিদের আকৃষ্ট করার জন্য এবং সাথে ইনফরমেশন গ্যাদার করার জন্য। সে তার ফেক স্টেপ মাদার রুডলফ এবং তার ওয়াইফ, যারা লুককে পছন্দ করত না, কারণ তার মনে হতো লুক তার হাজব্যান্ডের অবৈধ সন্তান। যখন লুক তাদের সাথে এ বিষয়ে কথা বলে, তখন তারা বলে যে মার্কেট এখন অনেক বেশি স্যাচুরেটেড বা পরিপূর্ণ এবং ব্র্যান্ডের নাম প্রোডাক্টের কোয়ালিটির চেয়ে বেশি ম্যাটার করে। লুক বুঝতে পারে, কিন্তু সে বলে যে সে একেবারে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে ইন্ট্রোডিউস করবে। সে তার ফেক স্টেপ মমকে বোঝায় যে মেকআপ রিমুভ করলে স্কিনের অয়েল এবং ময়েশ্চার রিমুভ হয়ে যায় এবং লং টার্মে স্কিন ড্যামেজ হয়। এটি শুনে তার স্টেপ মম বেশ কিউরিয়াস হয়ে ওঠেন। তো এখানে লুক একটি ময়েশ্চারাইজার বোতল প্রেজেন্ট করে এবং এটিকে দুনিয়ার প্রথম ময়েশ্চারাইজার হিসেবে পিচ করে, যা মেকআপের ক্ষতি কমাবে। সে এবং তার ওয়াইফ এটি ইমিডিয়েট অ্যাপ্লাই করে এবং পার্থক্য অনুভব করতেই মাস্ক সরিয়ে দেয় এবং নিজের বুড়ো ও রিঙ্কলস ভরা মুখ দেখায়। তো লুক বলে যে যদি ময়েশ্চারাইজার আগে থেকে থাকতো তবে তাদের চেহারা আরও ভালো হতো। সেই লিলি বেশ ইমপ্রেস হয়ে যান এবং লুককে নিজের ছেলে হিসেবে মেনে নিতে রাজি হন। তার হাজব্যান্ড বলে যে সে এটি তার ফ্রেন্ডসদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে, যাতে মার্কেট লঞ্চ হওয়ার পর্যন্ত কনজিউমার বেস রেডি থাকে। সে জিজ্ঞেস করে যে সপ্তাহে কতগুলো বোতল তৈরি হতে পারে। লুক বলে যে মাত্র 200টি পার উইক। সে সাজেস্ট করে যে এখনই ওয়ার্কার হায়ার করবেন না, কারণ সিক্রেট লিক হওয়ার ভয় থাকে। এর বদলে ধীরে ধীরে এটিকে স্কেল আপ করাই সঠিক হবে। বেলার এই লজিক বুঝতে পেরে বলে যে ঠিক আছে, তাহলে শুরু করা যাক। লুক জানায় যে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট শুধুমাত্র তাদের মেডিক অ্যাসাসিন ফ্যামিলি টেরিটরিতে জন্মায়, তাই সে ফ্যাক্টরি ওখানেই সেট আপ করবে যাতে সিক্রেট সেফ থাকে। বেলার এতে রাজি হয়ে যায় এবং লুক ফার্স্ট টাইম বাড়ি ফিরে যায়। 1 মাস পর লুকের কসমেটিক শপ মার্কেটের হটেস্ট জিনিস হয়ে দাঁড়ায়, আর মেহা তার অনাথ আশ্রমের বন্ধুদের নিয়ে শপ ম্যানেজ করে। লুক পুরো কিংডমে ফেমাস হয়ে গিয়েছিল, যার ফলে সে নোবেলদের বাড়ি পর্যন্ত সহজেই এন্ট্রি পেত যখনই সে অ্যাসাসিনেশন করতে চাইত। টার্ট এতে বেশ ইমপ্রেস ছিল, কিন্তু সে আরও বেশি ইমপ্রেস ছিল যে লুক মেহার বন্ধুদের চাকরি দিয়েছে। লুক বলে এটি স্রেফ একটি বিজনেস ডিসিশন ছিল, কিন্তু টার্ট ভাবে এটি তার ভালো আচরণ। লুক টার্টের কাছে ফ্যাক্টরি সিকিউরিটি সম্পর্কে জানতে চায়। টার্ট জানায় যে স্পাইরা অনেক ট্রাই করেছে, এমপ্লয়িজদের ঘুষও দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ সাকসেস হয়নি। লুক জানত যে কম্প্যাটিটররা ডেসপারেট হয়ে বড় কোনো চাল চলবে। সেই রাতে লুক কাউকে তার ঘরের কাছে আসতে অনুভব করে। এক স্পাই তাকে কিডন্যাপ করে ময়েশ্চারাইজারের সিক্রেট চুরি করতে এসেছিল।
কিন্তু টার্ট আর মেহা অ্যালার্ট ছিল এবং স্পাইকে ক্যাপচার করে ফেলে। তারা তাকে অনেক টর্চার করে, কিন্তু সেই স্পাইক কিছু না বলেই মারা যায়। লুক বেশি বিরক্ত হয় না, এখন সে তার মান্থলি ডে অফ নিয়ে দিয়ার সাথে দেখা করতে চলে যায়। আর এদিকে টার্ট এবং মেহা তার অপেক্ষায় কিছু ইয়ামি খাওয়ার ডিসিশন নেয়। আর এদিকে লুক চকলেট কুকিজ নিয়ে দিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দিয়া জানায় যে সে নতুন স্পেলস ক্রিয়েট করেছে এবং এবার সে অ্যান্টি গ্র্যাভিটি স্পেলও বানিয়েছে, যা দেখে লুক বেশ সারপ্রাইজ হয়, কারণ সে ভেবেছিল এটি আগে সে ডিসকভার করবে। দুজনে টি পার্টি এনজয় করে এবং কিছু স্পেল প্র্যাকটিস করে। তারপর রাতে লুক আবার নিজের ম্যানশনে ফিরে আসে। সময় কাটতে থাকে এবং লুক ডার্টকে ব্যাটলফিল্ডে মার্সেনারি হিসেবে পাঠাতে থাকে, যাতে সে এক্সপিরিয়েন্স গেইন করে এবং মেহাকে বিজনেস চালাতে দেয় যাতে সে একজন স্কিল্ড মার্চেন্ট হতে পারে। লুক অসংখ্য পার্টি অ্যাটেন্ড করে এবং নোবেলসদের সাথে কানেকশন তৈরি করে, যা ফিউচার মিশনে তার কাজে লাগবে। এখন লুকের বেলার ফ্যামিলিতে জয়েন করার 2 বছর হয়ে গিয়েছে। এখন সময় এসে গিয়েছে যে সে আবার নিজের বাড়ি ফিরে যাবে। লুক ডিসাইড করে যে সে মেহাকে ওখানেই রেখে যাবে বিজনেস এবং ইনফরমেশন নেটওয়ার্কের জন্য, এবং মেহা প্রমিস করে যে সে পরিশ্রম করবে। সে লুককে বলে যে মাঝে মাঝে যেন দেখা করে, কারণ লুকের ছাড়া সে খুব একা অনুভব করবে। লুক প্রমিস করে যে মিশনের ফাঁকে সে ওখানে আসবে। ক্যারেজে লুক নোটিস করে যে টার্ট খুব গ্লুমি দেখাচ্ছে, সেও মেহাকে অনেক মিস করছে। তখনই হঠাৎ লুক মানা সেন্স করে এবং আশেপাশে মানা ডিটেক্ট হয়। সে ড্রাইভারকে ওখানেই থামার অর্ডার দেয় এবং দেখা যায় একদল নিকড়ে তাদের ঘিরে ফেলেছে। এখানে টার্ট নিজের তরোয়ার বের করে সেই সব নিকড়েকে মারতে থাকে। সে নিজের ম্যাজিক অ্যাবিলিটিও ইউজ করে এবং লুক তার পারফরমেন্সে বেশ ইমপ্রেসড হয়। কিন্তু লুক এখন এটাও রিয়েলাইজ করে যে দানবরা এখন মানুষের বস্তিতে আসতে শুরু করেছে। তার মানে সময় এসে গিয়েছে যে হিরো রিভিল হবে। শিগগিরই সে নিজের ফ্যামিলি টেরিটরিতে ফিরে পৌঁছায় এবং সেখানে সে প্রথমে লোকাল ফার্মার্সদের সাথে দেখা করার ডিসিশন নেয়। সবাই তাকে খুশি মনে স্বাগত জানায় এবং ফলমূল সবজি গিফট করে। এটি দেখায় যে তাদের ভালোবাসা এখনও অটুট আছে, যদিও সে 2 বছর গায়েব ছিল। তারপর বাড়ি ফেরে এবং তার মম তাকে স্মেল করেই জাপটে ধরেন, কারণ তিনি তাকে খুব মিস করেছিলেন। লুক তার বাবা সিয়ানের সাথে দেখা করার ডিসিশন নেয় এবং সিয়ান লুকের গ্রোথ দেখে বেশ ইমপ্রেস হন। তিনি জানান যে তিনি লুককে বেলার কাছে মার্চেন্ট ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ভাবেননি লুক এত ফেমাস বিজনেসম্যান হয়ে যাবে, তাও 2 বছরে। সিয়ান লুককে জানান যে তিনি লুককে বেলার কাছে পাঠানোর আরও একটি কারণ ছিল, শুধু সেকেন্ড আইডেন্টিটি বানানোর জন্য নয়। এখানে লুক বেশ কনফিউজ ছিল, তো সিয়ান জানান যে তিনি চেয়েছিলেন লুক জীবনযাপনের দ্বিতীয় একটি পদ্ধতিও শিখুক, অ্যাসাসিন হওয়ার ছাড়াও। লুক এটি শুনে অবাক হয়। সিয়ান তাকে বোঝান যে লুকের সেই ট্যালেন্ট আছে যা তাকে একজন গ্রেট মার্চেন্ট বানাতে পারে এবং সে একজন বিজনেসম্যান হিসেবে অনেক বেটার লাইফ কাটাতে পারে কিলিং করার চেয়ে। তিনি বলেন যে তিনি এখন এতটাই বুড়ো হয়ে গিয়েছেন যে এখন শুধু অ্যাসাসিনেশনই করতে পারেন। কিন্তু লুক এখনও ইয়াং এবং এখনও পর্যন্ত সে অ্যাসাসিনেশন মিশনে কাউকে পার্মানেন্টলি মারেনি। তাই তিনি চান লুক নিজের ফিউচার নিয়ে ভালোভাবে ভাবুক এবং চাইলে এই খুনাখুনির জীবন থেকে দূরে থাকতে পারে। লুক এই আইডিয়ার বিরুদ্ধে ছিল, কারণ সে সবকিছু করেছে একজন বেটার অ্যাসাসিন হওয়ার জন্য। সিয়ান জানান যে তাদের কাজ দেশকে সেফ রাখার জন্য ইম্পর্ট্যান্ট, কিন্তু তাদের কান্ট্রি তাদের জন্য কিছুই করে না। যদি তাদের সিক্রেটস কোনোভাবে লিক হয়ে যায়, এমনকি একটি অ্যাক্সিডেন্টের কারণেও যদি হয়, কিং সাথে সাথেই তাদের ছেড়ে দেবেন এবং তাদের বিরুদ্ধে অ্যাটাক করবেন। এই কারণেই তিনি লুকের জন্য একটি সেকেন্ড আইডেন্টিটি বানিয়েছেন, যাতে যদি সবকিছু ভুল হয়ে যায় তবে লুক নিজের পরিচয় ছেড়ে বেরিয়ে যেতে পারে। সিয়ান ফয়সালা লুকের ওপর ছেড়ে দেন এবং লুক গর্বের সাথে ডিক্লেয়ার করে যে সে অ্যাসাসিন হিসেবেই কাজ করবে। সিয়ানের কারণ জিজ্ঞেস করলে লুক জানায় যে সে তার ছোট জীবনে অনেক প্রিশিয়াস মানুষের দেখা পেয়েছে এবং সে তাদের খুশি ও অন্য মাসুম মানুষের খুশি প্রোটেক্ট করতে চায়। এই কারণেই সে সেই সব মানুষকে মারবে যারা নির্দোষদের মারে এবং কিংডমকে বিপদে ফেলে। আর যদি এই কারণে তাকে ছেড়েও দেওয়া হয় তবে কোনো ব্যাপার না। সে বলে চ্যালেঞ্জ যেমন যেমন আসবে সে সেগুলোর মোকাবিলা করবে, এবং যদি কখনো অ্যাসাসিন না হতে পারে তবে মার্চেন্ট হওয়ার কথা পার্মানেন্টলি ভাবতে পারে। সিয়ান তার কথা শুনে বেশ ইমপ্রেস হন। এখানে লুক আরও একটি কারণ জানায়। সে বলে সে দিয়াকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়, যার জন্য তার নোবেল টাইটেল প্রয়োজন। সিয়ান হেসে দেন, কিন্তু তবুও ছেলের ডিসিশনকে সাপোর্ট করেন। এরপর সিয়ান তাকে তার প্রথম রিয়েল মিশন দেন, একজন নোবেলকে মারার যে ড্রাগসের বদলে মিলিটারি সিক্রেট বিক্রি করছে। লুক প্রমিস করে সে মিশন পারফেক্টলি ফিনিশ করবে, কিন্তু মিশনের আগে লুক ডিসাইড করে যে সে চেক করবে টার্গেট রিয়েলি অ্যাসাসিনেট করার যোগ্য কিনা। সে মেহাকে কোডেড মেসেজ পাঠায় যাতে সে সেই নোবেলের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে পারে এবং তার ম্যানশনের ভেতর যাওয়ার অ্যারেঞ্জমেন্টও করিয়ে দিতে পারে।
আর এই দুনিয়ায় কোনো ওয়াইফাই নেই, তাই লুক কবুতর দিয়ে মেসেজ পাঠায় এবং রেসপন্সের ওয়েট করে। এরই মাঝে তার মা তাকে বেশ ফোর্স করতে থাকেন, কারণ তিনি চান লুক বিয়ে করুক, যাতে তিনি দ্রুত নাতি নাতনি দেখতে পারেন। তার মা কিছু নোবেল ফ্যামিলির মেয়েদের শর্ট লিস্টও করেছিলেন, কিন্তু লুক তাদের সবাইকে নাকচ করে দেয়, কারণ সে অ্যারেঞ্জড ম্যারেজে ইন্টারেস্টেড ছিল না। সে তার মায়ের সাথে কথা বলতেও পছন্দ করে না, তাই সে এই কাজ টার্টকে হ্যান্ডেল করতে দেয়। টার্ট বলে লুক এখনও বিয়ের জন্য অনেক ইয়াং, কিন্তু যখন তার মা সাজেস্ট করেন যে টার্ট লুকের বেবি মামা হতে পারে, তখন টার্ট সাথে সাথে তার স্ট্যান্স চেঞ্জ করে নেয়। লুক তার মা আর টার্টকে বলে দেয় যেন এই সব স্টুপিড কথা বলে তাকে ডিস্টার্ব না করে। সেই রাতে লুক তার মার্চেন্ট আইডেন্টিটিতে ফিরে যায়, যাতে সে নোবেলের বাড়িতে আরামসে এন্টার করতে পারে। টার্ট জিজ্ঞেস করে মেহার রিপোর্টের জন্য ওয়েট করা উচিত কিনা, কিন্তু লুক বলে যে পাবলিকলি যা দেখা যাচ্ছে সে নিজেই দেখে নেবে, আর মেহা হিডেন ট্রুথস খুঁজে বের করবে। পরের দিন সকালে তারা পাশের একটি শহরে পৌঁছায় এবং সেখানে অনেক ইনজিওর্ড সোলজার দেখে। লুক বুঝে যায় এটি সেই নোবেলের কারণে হয়েছে যে মিলিটারি সিক্রেট বিক্রি করছে। তখনই এক মেয়ে ওখানে জ্যাম বিক্রি করতে আসে এবং ফ্রি ট্রায়াল হিসেবে তাকে এক জার দেয়। লুক আর টার্ট সাসপিশিয়াস হয়ে পড়ে। লুক জ্যাম টেস্ট করতেই কনফার্ম হয়ে যায় এতে ড্রাগস মেশানো আছে। সে মেয়েটিকে সুযোগ দেয় যেন এখনই থেমে যায়, তারপর তার পুরো বাস্কেট ভেঙে দেয়। মেয়েটি প্যানিক করে জ্যাম তোলার চেষ্টা করে, আর তখনই গুন্ডারা আসে যারা লুকের সাথে ফাইট করতে চায়। লুক আর টার্ট জলদি তাদের নকআউট করে দেয়, কিন্তু এইগুলো ছিল লো লেভেল প্যাডলার। আসল প্রবলেম হলো এই র্যাকেটের পেছনের বড় নেটওয়ার্ক। লুক তখন সেই মেয়েটির দিকে মনোযোগ দেয়, যে জানায় যে তার এই ড্রাগস তার অ্যাডিক্টেড মায়ের জন্য প্রয়োজন ছিল। লুক তার মায়ের সাথে দেখা করতে যায় এবং দেখে সে অ্যাডিকশনের কারণে পাগল হয়ে গেছে। জ্যাম না পেয়ে সে মেয়েটিকে অ্যাটাক করে এবং লুক তাকে বাঁচায়। এখানে লুক নিজের মানা ইউজ করে সেই অ্যাডিক্টেড মাকে আনকনশিয়াস করে দেয় এবং তার ব্রেইন কেমিস্ট্রি চেঞ্জ করে দেয়, যাতে তার বডি ড্রাগস ডিমান্ড না করে। ফিরে আসার পথে লুক আর টার্ট বাড়ি পৌঁছায় এবং তারা মেহার একটি শিপমেন্ট ও মেসেজ পায়। মেহা খুঁজে বের করেছে যে এই নোবেলই এই র্যাকেটের মাস্টারমাইন্ড, কিন্তু সে ক্লেম করে যে কার্টেল তার রিজিয়নে অ্যাক্টিভ, তাই ড্রাগস ওখানে পাওয়া যায় এবং সে হায়ার র্যাঙ্কড নোবেলদের ঘুষ দেয় যাতে কেউ তাদের টাচ না করে, এবং এই কারণেই কিং তাকে পানিশ করতে পারেন না। এই ইনফরমেশন লুকের জন্য যথেষ্ট ছিল। সে ডিসাইড করে এখন সে সেই নোবেলকে অ্যাসাসিনেট করবে। পরের দিন সকালে সে মার্চেন্ট সেজে নোবেলের বাড়ির উদ্দেশ্যে বেরোয়। মেহা তার সাথে চলে কারণ সে লুককে ছাড়া একা অনুভব করছিল। কিছুক্ষণ পর তারা দুজনে শহরে পৌঁছায় যেখানে সেই নোবেল বাস করত। সেই শহরটি বেশ প্রসপেরাস দেখা যাচ্ছিল এবং সেই নোবেলের ম্যানশনও বেশ রিচ ছিল। নোবেলের ওয়াইফ তাকে ওয়েলকাম করেন এবং তিনি খুব খুশি যে ওয়ার্ল্ড ফেমাস ময়েশ্চারাইজার কোম্পানির ফাউন্ডার তাদের কাছে এসেছে। লুক তাকে লেটেস্ট প্রোডাক্ট দেখায়। সেই লেডি জিজ্ঞেস করেন কেন প্রোডাক্ট লঞ্চের আগে তাদের দেখানো হচ্ছে। লুক বলে যে তার হাজব্যান্ড নিজের টেরিটরি অনেক ডেভেলপ করেছেন, তাই নোবেল সোসাইটিতে তিনি ফোকাস হয়ে গেছেন এবং এই কারণেই তার ওয়াইফকে প্রোডাক্টটি আগে ইউজ করতে দেওয়া হয়েছে, যাতে বাকি নোবেল লেডিদের মাঝেও এটি ফেমাস হয়। তারপর সেখানে তার হাজব্যান্ড আসে এবং লুকের সাথে দেখা করে। সে খুশি হয় যে তার ওয়াইফকে স্যাম্পল দেওয়া হয়েছে। সেই সন্ধ্যায় সেই নোবেল পার্টি দেয় এবং লুকের ময়েশ্চারাইজার প্রোডাক্ট সবার অ্যাটেনশন গেইন করে। নোবেল নিজের ওয়াইফের সাথে পাবলিকলি অ্যাফেকশন বা ভালোবাসা দেখাচ্ছিল এবং এখানে লুক কিছুটা জেলাসিও বা হিংসা ফিল করে। কিছুদিন ইনফরমেশন গ্যাদার করার পর লুক সঠিক সুযোগ পেয়ে যায়। সে জানতে পারে রাতে নোবেল ছাদে চাঁদ দেখার জন্য যায়। লুক ডিসাইড করে এই সময় সে দূর থেকে তাকে স্নাইপ করবে। সে এম নেয় এবং টার্ট তার ব্যাকগার্ড করে, এবং যখন নোবেল ছাদে থাকে তখন লুক একটি বুলেট চালিয়ে দেয় যা নোবেলের মাথা এফোড়োফোড় করে দেয় এবং ওখানেই তার মৃত্যু হয়। লুক এতে বেশ স্যাটিসফাইড হয় যে তার জব কমপ্লিট হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর নোবেলের ওয়াইফ ব্যালকনিতে আসেন এবং নিজের মরা হাজব্যান্ডকে দেখে খুব অবাক হয়ে যান। এটি দেখে লুক কিছুটা ইমোশনালও হয়ে পড়ে। সে নিজের পাস্ট লাইফ কম্পেয়ার করে, যেখানে সে অগণিত মানুষকে মেরেছিল কিন্তু কিছু অনুভব করত না। এখন সে অ্যাকসেপ্ট করে যে এই জীবনে সে বদলে গিয়েছে। অ্যাসাসিন হওয়া সত্ত্বেও সে এখন আর অনুভূতিহীন নেই। কিছুদিন পর লুক এবং তার মেয়েরা একটি ডেজার্টেড আইল্যান্ডে ভ্যাকেশনে যায়। ফিরে আসার সময় মেহা তাকে কিছু ইনফরমেশন দেয় যা লুক রিসার্চের জন্য বলেছিল। সে জানায় যে ডিভাইন ট্রেজার যা লুক খুঁজছিল তা পাওয়া গেছে, যা ছিল একটি পাওয়ারফুল স্পিয়ার বল্লম। টার্ট জিজ্ঞেস করে ডিভাইন ট্রেজার কি। লুক জানায় যে এগুলো কখনো ডেস্ট্রয় হয় না এবং অনেক পাওয়ারফুল আর্টিফ্যাক্ট যা এনশিয়েন্ট টাইম থেকে এক্সিস্ট করছে। মেহা জানায় যে সে স্পিয়ারটি কেনার জন্য তার কারেন্ট ওনার সয়নার সাথে নেগোসিয়েশন করছে। মেহা বিলিভ করে যে সয়না হিরো হওয়ার টপ ক্যান্ডিডেট হতে পারে।
নেগোসিয়েশন কিছুটা টাইট চলছিল এবং মেহা লুককে বলে যে সে এটি মার্চেন্টের মতো হ্যান্ডেল করবে। কিন্তু তখনই খারাপ খবর আসে। মেহা জানায় যে নিয়ারবাই কিংডমে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং দিয়ার ফ্যামিলি রেবেল সাইডে জয়েন করেছে। লুক কিছুটা টেন্সড হয়ে যায় এবং সবচেয়ে চিন্তার বিষয় হলো এক সোলজার যে অনেক ট্রাবল ক্রিয়েট করছে, আর সে অন্য কেউ নয় বরং সেই সয়না যার কাছে ডিভাইন স্পিয়ার আছে। লুক তখনই দিয়ার বাড়ির উদ্দেশ্যে বের হয় এবং দিয়া নর্মালভাবে তাকে স্বাগত জানায়। যখন লুক তাকে ওয়ার সম্পর্কে জিজ্ঞেস করে, দিয়া ক্যাজুয়ালি বলে যে সেটি তাদের এরিয়া থেকে দূরে এবং ম্যাটার বেশি বড় নয়, তাই সব ঠিক থাকবে। লুক বলে যে তাকে হয়তো সেই হিরোর মুখোমুখি হতে হবে যে রেবেলদের সাইডে আছে এবং নর্মাল হিউম্যান তাকে হারাতে পারবে না। সে দিয়াকে নিজের মার্চেন্ট আইডেন্টিটির সিক্রেট জানায় এবং অফার করে যে প্রয়োজন পড়লে সে দিয়া ও তার ফ্যামিলিকে ইভ্যাকুয়েট করিয়ে নেবে। কিন্তু দিয়া রেগে যায়। সে বলে সে প্রাউড নোবেল এবং নিজের ডিউটি সে সবসময় ভালোভাবে পালন করবে। সে বলে যাই হয়ে যাক সে নিজের দেশকে সবসময় প্রোটেক্ট করবে। তারপর সে নর্মাল হয়ে যায় এবং লুককে জিজ্ঞেস করে সে তার চুল কিভাবে কালার করল। লুক বলে এখন সময় নেই, কিন্তু দিয়া শোনে না। সে বলে তার ড্যাড বাড়িতে নেই, তাই এখন তারা ডেটে যেতে পারে। লুক বাধ্য হয়ে রাজি হয়। তারা মার্কেটে যায় এবং সেখানে দিয়াও তার মতো চুল করিয়ে নেয়। দিয়া একটি আর্চারি গেম দেখে ভেতরে ঢুকে পড়ে এবং লুককে একটি টেডি বিয়ার জিতে দিতে বলে। লুক নিজের মানা ইউজ করে টার্গেট লক করে। তখন দিয়া বলে এটি চিটিং এবং লুককে আটকায়। তারপর লুক দিয়াকে শ্যুট করা শেখায় এবং 3 অ্যাটেম্পটে দিয়া টেডি জিতে নেয় এবং দুজনে খুব ভালোভাবে ডেট এনজয় করে। যখন লুক যেতে শুরু করে তখন দিয়া সবাইকে অর্ডার দেয় অ্যাক্টিং বন্ধ করতে এবং সবাই তাদের ডিসগাইজ সরিয়ে নেয় এবং সোলজাররা রিভিল হয়ে যায়। দিয়া প্ল্যান করছিল নিজের ফোর্সেস লিড করার এবং সে লুককে বিদায় জানাতে জানাতে কাঁদে এই ডাউটে যে তারা আবার কখনো দেখা করতে পারবে কিনা। কিছুদিন পর লুক চিল করছিল যখন টাট এমার্জেন্সি নিয়ে আসে। সে তাকে ফলো করে এবং নিজের বাবাকে একজন খুব ইনজুয়ার্ড মানুষকে ট্রিট করতে দেখে। সে জিজ্ঞেস করে এই লোকটা কে। সিয়ান জানান এটি একটি ক্লায়েন্ট যার গোল হলো দিয়াকে অ্যাসাসিনেট করানো এবং সিয়ান চান লুক এই জবটি নিক। লুক এটি শুনে খুব অবাক হয়ে যায়, কিন্তু সিয়ান বলেন সে চাইলে মানা করতে পারে। লুক ডিটেল জানার ডিসিশন নেয়। তো সিয়ান জানান যে দিয়ার ফ্যামিলি আগে কিংয়ের সাইড সাপোর্ট করছিল, কিন্তু ওয়ারে হেরে গেছে। দিয়ার ড্যাডকে কম্পেনসেশন দিতে হয়েছে এবং তিনি নিজের প্রপার্টি বিক্রি করে দিয়েছেন। তবুও জেতা লোকেরা স্যাটিসফাইড হয়নি। তারা দিয়াকে তাদের কাছে চেয়েছিল, কারণ দিয়া অনেক সুন্দরী ছিল এবং মানা ইউজারও ছিল, আর সে তাদের শক্তিশালী সন্তান দিতে পারবে। দিয়ার ড্যাড ও রক্তপাত এড়ানোর জন্য দিয়াকে কোনো নোংরা নোবেলের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। লুক এটি শুনে রাগে নিজের ওপরই চিৎকার করে যে সে ডেটের সময় এই বিষয়টি কেন নোটিস করেনি। সিয়ান চালিয়ে যান যে দিয়ার এলাকার মানুষ দিয়ার প্রতি অনেক বেশি অনুগত ছিল। তারা একটি ভলেন্টিয়ার আর্মি বানায় এবং দিয়াকে প্রোটেক্ট করে। এতে আরও সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে এবং আর্মি পাঠানো হয় সেই ভলেন্টিয়ার বাহিনীকে পরাজিত করতে আর দিয়াকে ধরতে। লুক বুঝতে পারল যে ক্লায়েন্ট চায় দিয়াকে অ্যাসাসিনেট বা হত্যা করা হোক, যাতে যুদ্ধের কারণই শেষ হয়ে যায়। আর যে তাদের হায়ার করছে সে অন্য কেউ নয় বরং দিয়ার নিজের বাবা। সিয়ান জানান যে এই অ্যাসাসিনেশনটি ফেক বা নকল হবে। দিয়াকে সরিয়ে নেওয়া হবে এবং দুনিয়াকে বলে দেওয়া হবে যে সে মারা গেছে। লুক এখন অ্যাসাইনমেন্ট বুঝতে পারল, কিন্তু তার মাথায় আসছিল না যে তার বাবা এমন মিশন কেন অ্যাকসেপ্ট করবেন যা সরাসরি তাদের কিংডমের কোনো উপকারে আসে না। সিয়ান বলেন যে তিনি এই মিশন নিয়েছেন কারণ দিয়ার বাবা তার বন্ধু এবং তিনি তাকে সাহায্য করতে চান। তিনি লুককে বলেন যে লুক যদি মানা করে দেয় তাহলে তিনি নিজেই সেখানে যাবেন, কিন্তু তিনি কিছুটা স্লো বা ধীরগতির হবেন কারণ তার কাছে এত মানা নেই যে তিনি দ্রুত পৌঁছতে পারবেন। সিয়ান তারপর সেই আহত মেসেঞ্জারের দিকে ইশারা করেন যে 3 দিন আগে দিয়ার এলাকা থেকে বেরিয়ে এসেছিল এবং এখন হয়তো সেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বলেন যে কেবল লুকই টাইমে পৌঁছে দিয়াকে বাঁচাতে পারে, কিন্তু লুক যদি যেতে না চায় তাহলে তিনি দেখে নেবেন। লুক জানে যে একজন অ্যাসাসিন হিসেবে তার এই কাজ ফেরে দেওয়া উচিত, কিন্তু যেহেতু এটি সেই মহিলার ব্যাপার যাকে সে ভালোবাসে, তাই সে সব কিছু ঝুঁকিতে ফেলতে প্রস্তুত ছিল। সে তার বাবাকে বলে যে সে দিয়াকে বাঁচাবে, আর সিয়ান এটি শুনে খুব খুশি হন। সিয়ান জানান যে একসময় তিনিও তার ফ্যামিলি কোড ভেঙেছিলেন এভাবেই কারো প্রাণ বাঁচানোর জন্য, যা দিয়ার ফ্যামিলিরই কেউ ছিল। লুক এটি জেনে আরও অবাক হয় যে আসলে দিয়া তার দূরের কোনো কাজিন। এই কারণেই তাদের চুলের রঙও ম্যাচ করছিল, কিন্তু যেহেতু তারা দুজনেই নোবেল তাই বিয়েতে কোনো সমস্যা নেই। লুক দ্রুত মিশনের জন্য তৈরি হয়ে যায় এবং টাট বলে যে সে তাকে সাহায্য করবে। লুক তাকে বলে যে সে পুরো 300 কিলোমিটার দূরত্ব তার সাথে দৌড়াতে পারবে না, কিন্তু টাট আগে থেকেই এটি জানত।
তার প্ল্যানিং ছিল যে সে লুককে তার পিঠে কিছুটা অংশ বহন করবে, যাতে লুক তার স্ট্যামিনা সামনের জন্য বাঁচিয়ে রাখতে পারে। টার্ট তার উইন্ড ম্যাজিক ইউজ করে, একটি ব্যারিয়ার তৈরি করে যা বাতাসের বাধাকে অগ্রাহ্য করে এবং নেগেটিভ প্রেশারের কারণে সে লুককেও টেনে নেয়। এতে লুক অনেক দূরত্ব কভার করে ফেলে, বেশি এনার্জি খরচ না করে। কিন্তু টার্টকে অনেক বেশি স্ট্যামিনা আর মানা খরচ করতে হচ্ছিল। তবুও সে মনে করে যে লুক তাকে বাঁচিয়েছিল যাতে সে তার মানা ইউজ করতে পারে, আর এটাই পারফেক্ট সুযোগ যে সে তার জন্য দরকারি প্রমাণিত হবে। সে নিজের লিমিট ক্রস করে দেয় এবং লুককে এত দূর নিয়ে যায় যা সে ভাবতেও পারেনি। কিন্তু শেষে তার স্পেল ভেঙে যায় এবং সে বাতাসের চাপে পেছনের দিকে ছিটকে পড়ে। লুক তাকে ধরে ফেলে এবং তাকে সাবধানে নামতে সাহায্য করে। টার্ট এতে উদাস হয়ে যায়, কারণ তার মনে হয় সে আর সাহায্য করতে পারবে না। লুক তাকে বলে যে সে অনেক করেছে, এত দূর নিয়ে আসাই তার জন্য যথেষ্ট ছিল। টার্ট লুককে প্রমিস করায় যে সে দিয়াকে নিয়েই ফিরবে। লুক প্রমিস করে যে দুজনেই ফিরে আসবে এবং তারপর সে সামনে এগিয়ে যায়। সে দিয়ার বাড়িতে পৌঁছায় এবং দেখে সেখানে কেবল 200 জন সোলজার দিয়ার পরিবারের পক্ষে লড়ছে, যেখানে তাদের সামনে প্রায় 1500 শত্রু দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে অনেক ম্যাজিক ইউজারও শামিল। লুগের কাছে একটি অদ্ভুত লাগে, কিন্তু দ্রুতই সে বুঝতে পারে যে দিয়া গান চালানো জানে এবং সে তার সোলজারদের সাপোর্ট করছে। এতে লুগের মাথায় একটি প্ল্যান আসে। সে সাথে সাথে তার স্নাইপার রাইফেল বের করে এবং শত্রুপক্ষের সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক ইউজারকে নিশানা করতে শুরু করে। সোলজাররা প্যানিক করতে শুরু করে যখন তাদের ম্যাজিক ইউজাররা একে একে পড়ে যেতে থাকে, কিন্তু যেহেতু তারা গানফায়ার সম্পর্কে জানত, তারা ক্রসবো দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে। লুক সহজেই তাদের অ্যাটাক ডজ করে এবং উইন্ড ম্যাজিক ইউজ করে সোলজারদের কথা শোনে। সে জানতে পারে তারা চিন্তিত, কারণ তারা অন্য কোনো গানস্লিঙ্গারের আশা করেনি। লুক ঠিক করে সে সেখানে আরও কিছুটা ধ্বংসলীলা চালাবে। এর জন্য সে ম্যাজিক লোডেড ক্রিস্টাল বল ব্যবহার করে। সে ক্রিস্টাল বলগুলোতে ফায়ার, উইন্ড আর আর্থ মানা সঠিক ব্যালেন্স করে সেগুলোকে শক্তিশালী এক্সপ্লোসিভ চার্জ বানিয়ে দেয়, যা মারাত্মক শার্প নেল বা স্প্লিন্টার ছড়ায়। তারপর সে সাইলেন্ট বো দিয়ে এই বলগুলোকে শত্রু লাইনের দিকে শ্যুট করে। বলগুলো যখন মাটিকে পড়ে তখন বড় বিস্ফোরণ ঘটে এবং সোলজাররা এদিক ওদিক ভাগতে থাকে। লুক তখন দেখে যে দিয়া তার জানালার কাছে পাহারা দিচ্ছে এবং তখন দিয়ার সোলজাররাও ফাইটে যোগ দেয়। যখন সে শত্রুদের প্যানিক করতে দেখে তখন লুক তাদের মনোযোগ আকর্ষণ হতে দেয় এবং সে চুপি চুপি ম্যানশনের কাছে চলে যায়। সে একজন মৃত নারী সৈনিকের বডি দেখে ঠিক করে যে সে তাকে ঢাল হিসাবে ব্যবহার করবে, কিন্তু আগে সে ম্যাজিক দিয়ে এমন এক রাস্তা খুঁজে বের করে যা দিয়ে ম্যানশনে গার্ডদের চোখ এড়িয়ে ঢোকা যায় এবং সে রাস্তা পেয়েও যায়। সে সেই প্যাসেজ দিয়ে ভেতরে ঢুকে দিয়ার ঘরে পৌঁছায়, যেখানে দিয়া আর তার বাবা অপেক্ষা করছিলেন। দিয়া তাকে দেখামাত্রই লুগের বুকে ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে সে জানত লুগ আসবে আর তাকে বাঁচাবে। তারপর দিয়ার বাবা এসে লুককে স্বাগত জানান। তিনি লুককে ধন্যবাদ জানান তার মেয়েকে নিরাপদ জায়গায় নিয়ে আসার জন্য, কিন্তু তাদের হাতে সময় ছিল না। তিনি লুককে বলেন যে আসলে তিনি সারেন্ডার বা আত্মসমর্পণ করার প্ল্যান করেছিলেন, কিন্তু তার নিজের সোলজাররা তাকে এখানে বন্দী করে রেখেছে যাতে দিয়া সেফ থাকে। লুক জিজ্ঞেস করে এখন তার প্ল্যান কি। তিনি বলেন যে তিনি র্যাম্পেজ করবেন যাতে সবার মনোযোগ সেদিকে যায় আর তার সহযোগীদের বের হওয়ার সময় মেলে, কিন্তু তিনি প্রাণ দেবেন না। তিনি ব্যাটলফিল্ড থেকে গায়েব হওয়ার প্ল্যান করেন যতক্ষণ তার সোলজাররা সেফলি বেরিয়ে না যায় এবং তারপর পাল্টা আক্রমণ করে বিদ্রোহীদের হারিয়ে দেবেন। লুগের এই প্ল্যান পছন্দ হয়। সে বলে সে ঘরে আগুন লাগিয়ে সবাইকে জানাবে যে দিয়া নিজেকে পুড়িয়ে মেরে ফেলে, কারণ সে আর রক্তপাত দেখতে চায় না, আর সেখানে সে সেই মৃত সৈনিকের লাশ রেখে দেয়। সে দিয়াকে বলে জানালা দিয়ে চিৎকার করার জন্য যে সে আর বাঁচতে চায় না, কারণ অনেক মানুষ মারা গেছে। দিয়া এতে রাজি হয় এবং জানালা খুলে চিৎকার করার জন্য রেডি হয়, কিন্তু সে চিৎকার করার ঠিক আগ মুহূর্তে লুগের এক অদ্ভুত অনুভূতি হয়। সেই একই অনুভূতি যা তার আগের জীবনে ফাইটার জেট অ্যাটাক হবার আগে হয়েছিল। তার মনে হয় তারা বিপদে আছে। সে নিজের ম্যাজিক আই দিয়ে এরিয়া স্ক্যান করে এবং কিছুক্ষণের মধ্যেই 1 মাইল দূরে দাঁড়িয়ে থাকা বিপদটি লোকেট করে। শত্রু একটি ম্যাসিভ স্পিয়ার বের করে যা তাদের দিকে একটি বড় প্রজেক্টাইল লঞ্চ করে। লুক সাথে সাথে দিয়াকে মাটিতে চেপে ধরে এবং একটি পকেট নিয়োগ ছুঁড়ে সেই অ্যাটাক ব্লক করার চেষ্টা করে, কিন্তু পকেট নিয়োগ সত্ত্বেও সেই স্পিয়ার নিজের মোমেন্টাম হারায় না এবং ঘরটি পুরোপুরি বরবাদ হয়ে যায়। তারপর হঠাৎ স্পিয়ারটি বাতাসে থেমে যায়। এখানে লুক আর দিয়া দুজনেই শক হয়ে যায় যখন স্পিয়ারটি মানা দিয়ে জ্বলতে শুরু করে এবং সুপার স্পিডে ফিরে তার মালিকের হাতে চলে আসে। লুক এখন তার শত্রুকে পরিষ্কার দেখতে পায়। সে একজন আত্মবিশ্বাসী লাল চুলের ছেলে যার কাছে প্রচুর মানা ছিল। শত্রুও তাকে নোটিস করে এবং লুক সাথে সাথে নিজের ক্যানন বের করে অ্যাটাক করে। সে দিয়া আর তার বাবাকে কান ঢেকে নিতে বলে, কারণ সে একটি এক্সপ্লোসিভ রাউন্ড ফায়ার করবে। তার নিশানা শত্রুর মাথায় হিট করে। দিয়া ভাবে এমন বিস্ফোরণে কেউ বেঁচে থাকতে পারে না, কিন্তু সে কোনো সাধারণ সৈনিক ছিল না। তার কেবল আর্মার ড্যামেজ হয়েছিল এবং সে একদম ঠিক ছিল। তার মনে হয় সে প্রথমবারের মতো ব্যথা অনুভব করেছে এবং সে লাফিয়ে উঠে বলে এটি মজাদার ছিল। তার মাসেলগুলো ফুলতে শুরু করে যেন সে 2 বছরের জিম একদিনেই করে ফেলেছে। লুক বুঝতে পারে যে শত্রুর কাছে একটি এস র্যাঙ্ক স্কিল আছে যা ড্যামেজ খেলে অ্যাটাক আর ডিফেন্স দুটোই বাড়িয়ে দেয়। লুক রিয়ালাইজ করে যে শত্রু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং ক্যানন দিয়ে আবার শুট করলেও কাজ হবে না, কারণ সে ক্রমাগত স্ট্রং হচ্ছে। দিয়ার বাবা বলেন লুক যেন দিয়াকে নিয়ে পালিয়ে যায়, কারণ এখন ফেক অ্যাসাসিনেশন করার সময় নেই। তারা
এমন এক সোলজারের মোকাবিলা করছে যে একাই সিভিল ওয়ার শেষ করে দিয়েছিল। রয়্যাল ফ্যামিলিও সারেন্ডার করেছিল কারণ তারা তাকে হারাতে পারত না। তখন শত্রু লুককে বলে যে সে তার আগের অ্যাটাকে ইমপ্রেসড। তাই সে তাকে একটি অপশন দেয়, হয় সে এখানে সবাইকে মেরে ফেলবে অথবা লুক তার সাথে একটি ফাইট করবে। সে প্রমিস করে লুক জিতে গেলে সে সাথে সাথে পিছিয়ে যাবে এবং দিয়ার পরিবারকে কখনো কষ্ট দেবে না। লুক তার কথা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু দ্রুতই সে চিনে ফেলে যেই শত্রুটি সেই শয়না যার কথা মেহা বলেছিল, সেই ডিভাইন স্পিয়ারের মালিক এবং সম্ভাব্য হিরো ক্যান্ডিডেট। লুক রিয়েলাইজ করে মেহার ইনফরমেশন একদম ঠিক ছিল। শয়না লুককে বলে যে সে যদি পালাতে চায় তবে সে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাকে ধাওয়া করবে। লুকের কাছে কোনো চয়েস ছিল না, সেই ডুয়েল অ্যাকসেপ্ট করে। দিয়া জিজ্ঞেস করে সে কি কনফিডেন্ট। লুক খোলাখুলি বলে যে সে নিশ্চিত যে সে হেরে যাবে। সে ক্যানন প্যাক করে এবং বলে যদি এই জিনিস শয়নাকে থামাতে না পারে তবে সে 10 সেকেন্ডও তার সামনে টিকতে পারবে না। দিয়া এতে অনেক প্যানিক করে। লুক তখন তার ম্যাজিক দিয়ে একটি বড় ব্ল্যাক রকেট সামানবা সৃষ্টি করে। সে বলে যে সে অ্যাসাসিন এবং অ্যাসাসিনের মতোই লড়বে, কোনো ফেয়ার ফাইট করবে না। সে রকেটটিকে বাইরে ছড়ে যার সাথে সাথে গায়েব হয়ে যায়। লুক দিয়ার বাবাকে বলে তার সাথে আসতে, কারণ ডুয়েলের আগে সে যা করতে যাচ্ছে তার জন্য কাউকে সাক্ষী হিসাবে থাকা জরুরি। দিয়ার বাবা সাজেস্ট করেন যে তিনি তার সব সৈন্য দিয়ে তাকে কিছুক্ষণ আটকে রাখবেন, কিন্তু লুক মানা করে দেয় কারণ তার বাহিনী কয়েক মিনিটেই শেষ হয়ে যাবে। লুক ঘোষণা করে যে শয়না যদি সত্যিই হিরো হয় তবে সে আরও সামনে বাড়বে এবং শক্তিশালী হবে। তাই সে যদি তাকে এখানেই না মারে তবে ফিউচারে তাকে রোখা মুশকিল হয়ে যাবে। লুক শয়নার দিকে এগিয়ে যায়। দিয়ার বাবাও সাথে থাকেন এবং বলেন যে সে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। শয়না খুব খুশি হয় যে কেউ তো প্রথমবার তার চ্যালেঞ্জ গ্রহণ করল। লুক আগে থেকে একটি ডিভাইস রেডি করে রেখেছিল যা তার আগের পৃথিবীর টেকনোলজি থেকে ইন্সপায়ার্ড ছিল, যা সে এই সময়ের জন্য বাঁচিয়ে রেখেছিল। সে কিছুটা টাইম পাস করার জন্য ছোট ছোট ডায়লগ বলে, নিজের ফেক নাম বলে যাতে শয়না কনফিউজড হয়। সে তার বডি স্ক্যান করে দেখে আগের বিস্ফোরণে কোনো ইঞ্জুরি আছে কিনা, কিন্তু তার সব ইঞ্জুরি ততক্ষণে হিল হয়ে গিয়েছিল। লুক শয়নাকে জিজ্ঞেস করে সে কি আসলেই তার ফোর্স পিছিয়ে নেবে যদি সে হেরে যায়। শয়না এই বিষয়ে প্রমিস করে। তখন লুক বলে যে শয়না যদি ডুয়েলে মারা যায় তবে প্রমিস রাখা মুশকিল হয়ে যাবে। এতে শয়না কিছুটা রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে যদি সে মরে তবে যেন প্রমিস পূরণ করা হয়। এতে সেখানে আরও কিছুটা সময় নষ্ট হয়। তারপর লুক শয়নাকে জিজ্ঞেস করে সে যদি মারা যায় তবে কি হবে। শয়না বলে সে যদি মারা যায় তবে সে দিয়াকে কিডন্যাপ করবে এবং সবাইকে মেরে ফেলবে। তখন লুক বলে সে এমনটা কখনো হতে দেবে না। তারপর শয়না তার সেনাবাহিনী পিছিয়ে দেয় যাতে তারা ক্রস ফায়ারে মারা না যায়। দুজনে রেডি হয়। লুক একটি চাকু বের করে যাতে শয়না কনফিউজড হয় এবং বলে যে এই ফাইট শয়নার স্পিয়ার চালানোর আগেই শেষ হয়ে যাবে। এসব শয়নাকে আরও বেশি মোটিভেট করে। এখানে লুক ডিসাইড করে কয়েন টস করার। যখন কয়েন মাটিতে পড়বে তখন ফাইট স্টার্ট হবে, কিন্তু লুক কয়েনটিকে অনেক উঁচুতে ছড়ে যাতে কয়েন নিচে আসা পর্যন্ত তার অ্যাটাক রেডি হয়ে যায়। শয়না কয়েনের ওপর ফোকাস করে আর আগে মুভ করার জন্য ব্যস্ত থাকে এবং তখনই আকাশ থেকে একটি বিধ্বংসী অ্যাটাক নিচে পড়ে এবং সরাসরি শয়নাকে হিট করে। একটি বিশাল বিস্ফোরণ তৈরি হয় যার ধাক্কা লুককেও হিট করে। সে ভাবে ডুয়েল অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। শয়নার উপর যে অ্যাটাকটি লাগলো তা একটি ওয়েপনের উপর বেসড ছিল যা লুকের আগের পৃথিবীতে ডেভেলপ করা হয়েছিল। ভারী টাংস্টেন রডগুলোকে মহাকাশ থেকে নিচে শ্যুট করা যা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানে এই ওয়েপন ফেল করত কারণ বাতাসের বাধায় রডগুলো পুড়ে যেত, কিন্তু এই দুনিয়ায় লুক ম্যাজিক ব্যবহার করে এই সমস্যার সমাধান বের করে ফেলেছিল। প্রথমে সে ভারী টাংস্টেন রড বানালো, তারপর অ্যান্টি গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে সেটিকে আউটার স্পেসে পাঠিয়ে দিল এবং উইন্ড রেজিস্ট্যান্স স্পেল অ্যাপ্লাই করল যাতে প্রবেশের সময় সেটি পুড়ে না যায়। আর লুক আগে থেকেই টার্গেট এম করা প্র্যাকটিস করেছিল যখন সে নির্জন দ্বীপে গিয়েছিল, তাই তার নিশানা পারফেক্ট ছিল। শুধু তাকে শয়নাকে একটি জায়গায় স্থির করতে হতো যাতে অ্যাটাক সরাসরি তাকে লাগে, এবং এতে সে কামিয়াব হয়। এখন লুক দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায় কারণ অ্যাটাক তাকেও মারাত্মকভাবে আহত করেছে। সে আনকনশিয়াস হয়ে যায় এবং নিজেকে হিল করার চেষ্টায় ব্যর্থ হয়। কয়েক মিনিট পর সে হোশে আসে এবং দিয়া তার নাম ধরে ডাকছিল আর সে খুব দুশ্চিন্তায় ছিল। লুক তাকে বলে সব ঠিক আছে কারণ সে ডুয়েল জিতে নিয়েছে এবং এখন সে নিরাপদ। তখন সে দেখে শত্রুর সৈন্যরা পালিয়ে গেছে এবং এখন সেখানে কোনো সাক্ষী নেই যে দিয়ার ফেক অ্যাসাসিনেশন দেখতে পারে। দিয়া বলে এতে কিছু যায় আসে না। লুক এখানে দিয়াকে কিস করে এবং কিছুক্ষণ পর লুক দিয়াকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। তার পেরেন্টস তাকে খুশি মনে স্বাগত জানান। দিয়া লুকের পরিবারের অংশ হয়ে যায় এবং সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু একদিন সিয়ান লুককে জানান যে হিরো এখন তাদের কিংডমেও আবির্ভূত হয়েছে এবং এর মানে হলো ডিমন কিংও পাওয়ারফুল হচ্ছে। লুক এতে অনেক অবাক হয় কারণ সে ভেবেছিল শয়নাই হিরো ছিল, কিন্তু এখন সে বুঝতে পারে যে শয়না আসল হিরো ছিল না এবং এর মানে হলো এই দুনিয়ায় তার মিশন এখনও শেষ হয়নি। আর এরই সাথে এই সিজন এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই দাবিয়ে নিন এবং কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান যে আপনার এই কাহিনী কেমন লাগলো।